রতন স্যার, স্যার। লাইভ কি শুরু হইব? হ্যাঁ, শুরু হয়ে গেছে স্যার। না, শুরু হয় না। স্যার, লাইভ কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাকশন, লাইভ ক্যামেরা অ্যাকশন। অ্যাকশন কিন্তু স্যার। অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। হ্যাঁ, আমাদের লাইভ কিন্তু আজকে জুমার দিন কিন্তু ঘুরতেছে স্যার, তাই না? অবশ্যই। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পার্কে ঘুরতেছে। তবে অনেকে পড়ার টেবিলেও আছে, যাদের চাকরি দরকার তাদের আছে। কারণ যেহেতু 19 তারিখে আমাদের বিশেষ পরীক্ষাটা 47-এর, এই জন্য কিন্তু অনেকে পড়ার টেবিলে আছেন। এবং 49তম বিশেষ পরীক্ষা যাদের, আবার যাদের এবার একটা প্রাইমারি চাকরি দরকার তারাও পড়ার টেবিলে আছে। আর কেউ আছেন একটু বিনোদনের জগতে, বিনোদন থাকবে, বিনোদন করতে থাকেন, কিন্তু টের পাবেন আর কি। বিনোদন করতে করতে এই বয়সে যদি বিনোদন করেন, বুড়ো বয়সে আর বিনোদন করার সুযোগ পাবেন না। তা আগে আগেই করে নেন। তবে এখন যদি কষ্ট করেন, বুড়ো বয়সে এনজয় করতে পারবেন। এটাই হলো আসল কথা। তাহলে বুড়ো বয়সেও কি এই ঘানি কিন্তু টানতে হবে। যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সাথে, যারা আজকে থাকবেন এখন, তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে। বিগত সালের প্রাইমারি পরীক্ষা, প্রধান শিক্ষণীয় পরীক্ষা, বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আছে এর ভিতরে। তো এইগুলো বারবার কিন্তু পরীক্ষা আসে এবং আবার আসবে, এগুলো কিন্তু আজকে আমরা সলভ করবো। তো কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা জয়েন হচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আর সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কেরিয়ার প্লাস বই আজকেও থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর গতকাল সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী যারা ছিলেন খালিদ স্যারের ক্লাসে, জিকে ক্লাসে, তাদের কিন্তু বই আমরা পাঠিয়ে দিয়েছি 2টা। ঠিক আছে, তো আজকেও কিন্তু কেরিয়ার প্লাস বই 2টা পাবেন বলে দিলাম। সর্বোচ্চ শেয়ারকারী একটা পাবেন, সর্বোচ্চ মেনশনকারী একটা পাবেন। ওকে। আর যারা আমাদের কেরিয়ার প্লাস বই অর্ডার করেছেন অনেকে, কেরিয়ার প্লাস বই আমাদের স্টক আউট, একটু সময় লাগবে, 2-3 দিন সময় লাগবে। 2-3 দিন পর আবার চলে আসবে নতুন বই। আর বর্তমানে পাবেন নীলক্ষেত মামুন বুক হাউসে, পাবেন নীলক্ষেত মামুন বুক হাউসে বই আছে, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। হ্যাঁ, বা সরাসরি সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। আচ্ছা, ক্লাস চলাকালীন কিন্তু আবার ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, 50% ডিসকাউন্টে কিন্তু ভর্তির সুযোগও কিন্তু থাকবে। তাই কেমন আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে। সিরাজগঞ্জ থেকে আছেন, আমাদের ঢাকা থেকে আছেন নিরঞ্জনা আক্তার, ঢাকা থেকে আছেন আর কি। আজকে আমাদের এক ছাত্রী দেখলাম যে সে পোস্ট দিছে, সে মানে কলেজে জয়েন করা তার হলো না। আমি এবার মেসেজ দিলাম যে কেন তুমি কলেজে নিবন্ধনে জয়েন করলে না কেন? স্যার, সেখানে এই পর্দা নিয়ে একটু ঝামেলা। তো ঠিক আছে, একটু খেয়াল রাখবেন যে পর্দা নিয়ে ঝামেলা বলতে কি, আসল কথা হলো আপনি যদি চাকরি করতে চান অবশ্যই আপনাকে হিজাব করতে পারবেন, তবে মুখ খোলা রাখতে পারবেন। মুখ ঢেকে আপনি কখনোই কোনো চাকরি করতে পারবেন না, এটা কিন্তু সত্য কথা। যে আপনি মেয়ে মানুষ, আপনি চাবেন যে আপনি প্রাইমারি চাকরি হবেন, আপনি মুখ ঢেকে ক্লাস দিবেন না, তা আপনি পারবেন না। আপনার ক্লাস, আপনার চেহারা যে দেখবে না স্টুডেন্টরা, তাহলে কিন্তু আপনার সেই ক্লাস করবে না কখনোই। এই জন্য আপনি যে কোনো চাকরি করতে যান না কেন, অবশ্যই আপনাকে পর্দা করতে পারবেন, তবে আপনার মুখ খুলতে হবে। এটা হলো সরকারি চাকরি, বিশেষ করে মানে স্কুল কলেজে টিচিং পেশা যারা যেতে চাচ্ছেন তাদের আবার বলতেছি, অবশ্যই আপনি হিজাব করতে পারবেন, তবে মুখটা খোলা রাখতে হবে। আপনাকে যদি আমি চেহারাই না দেখতে পারি, তাহলে আপনার কাছে আমি কেন শিক্ষা নেবো? বাচ্চাদের প্রশ্ন হলো এটাই, যে বাচ্চাদের প্রশ্ন এটাই, আপনার কলেজের স্টুডেন্ট এটাই বলছে যে ম্যাডামের তো চেহারাই দেখতে পাচ্ছি না, তাহলে ম্যাডামের ক্লাস করবো কেন? সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি পর্দা যাই করেন না কেন, আপনার মুখ কিন্তু খোলা রাখতে হবে, তাই তো? তা প্রাইমারি হাইলাইটস কি আবার আপডেট হবে? প্রাইমারি হাইলাইটস আবার আপডেট অলরেডি চলতেছে। আপনাদের প্রাইমারির জন্য, প্রাইমারি প্রধান শিক্ষক বা প্রাইমারির জন্য যেহেতু নম্বর 90 চলে আসছে এবং বিজ্ঞানের পর 10 নম্বরে বিজ্ঞান আসতেছে, এই জন্য বিজ্ঞান আমরা একটু প্রাইমারিটা আর একটু চমলক করলাম আর কি, একটু মজা দিলাম, ভিতরে আরো কিছু নতুন অ্যাড করলাম। যে এটা একটু সময় লাগতেছে, আপনাদের 3 দিন সময় লাগবে। 3 দিন আমাদের সময় দিবেন, 3 দিন পরে আপনাদের সবাইকে প্রাইমারি আপডেট হাইলাইটস গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মানিকছড়ি থেকে আছেন, গুড গুড। আর কোন প্রশ্ন আছে? কোন প্রশ্ন? ঝটপট। মাত্র 314 জন। আপনারা কই গেলেন সবাই? স্যার, মাদারীপুর শাখা দিবেন? দিয়ে দিলাম তোমাকে একটা, টেনশন নিও না, আস্তে আস্তে দিয়ে দিব, আস্তে আস্তে দিয়ে দিব। ওর একটা মাদারীপুর শাখা লাগবে, দিয়ে দিলাম একটা, সমস্যা নেই, তোমার জন্য একটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, শাখা তো দিয়ে দিলাম তোমাদের জন্য। জব মেডিসিন কত কিছু না করে, তাই না? তারপর যদি তোমরা, হ্যাঁ, কি যে একটা অবস্থা, পড়াশোনার টেবিলে বসতে হবে, পড়াশোনার টেবিলটা বসতে হবে। ইনশাআল্লাহ মাদারীপুর শাখা কবে দিবেন? আফরোজা আইরিন আছে, দুর্জয় সাহা আছেন, আমাদের বিনতে আছেন, আমাদের মেঘুব আলী আছেন আমাদের সাথে, বিনতে শামসুদ্দিন আছেন আমাদের সাথে। গট। আরো কি কোন জায়গা থেকে আছেন একটু দেখি। আমাদের তাসলিমা আক্তার মানিকছড়ি থেকে। আমি দেখবো যে আজকে কেরিয়ার প্লাস বাংলা বইটা কে পান, এবং এটা আমি দেখতে চাই। হ্যাঁ, দেখতে চাই। আমাদের সাথে অনেকেই কিন্তু যুক্ত আছেন, মাশাআল্লাহ। শাহজাদ আছেন, ফাউন্ডেশন বেচে ভর্তি হয়েছি, তাদের কি হবে? স্যার, যারা ফাউন্ডেশন বেচে ভর্তি হয়েছি তাদের কি হবে? আপনাদের কিচ্ছু হওয়ার কোনো কিছুই দরকার নাই, আপনাদের নতুন বই নেওয়ার দরকার নাই, আপনাদের
যারা নতুন ভর্তি হবেন তারাই কেবল না, যাদের টিয়া পয়সা থাকবে তারা টাকা দিয়ে কিনে নিতে পারবেন। আর আপনাদের ওই যা যা চেঞ্জ হয়েছে ওটা আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। টেনশনের কারণে আপনাদের বিজ্ঞান পার্টটা আমরা পিডিএফ আপনাদেরকে স্পেশাল বিজ্ঞান, আগের সিটে যে বিজ্ঞান নাই তা না, আগের পৃষ্ঠে 4টা বিজ্ঞান ছিল, 4 পৃষ্ঠা বিজ্ঞান ছিল, এখন হয়তো 40 পৃষ্ঠা বিজ্ঞান অ্যাড হয়েছে, আর তো কিছু না। আপনাদের 40 পৃষ্ঠা বৃদ্ধি পেয়েছে, ওই 40 পৃষ্ঠা আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো। সুতরাং টেনশনের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নাই। স্যার জব সলিউশন পড়তে হবে, জব সলিউশন যদি সুযোগ পাও, একটা স্লিম বডি, আবার নাইকে ময়ূর মার্কা একটা আছে, ওইটা পড়ার সুযোগ তোমরা পাবা না। স্লিম বডি একটা পাওয়া যায়, রিসেন্ট জব সলিউশন মার্কেটে পাওয়া যায়, দেখবেন স্লিম বডি, ওটা পাতলা, হয়তো 150 টাকা নেয়। ওই ধরনের যে কোনো একটা কোম্পানি আপনি এটা কিনে নেন, রিসেন্ট যেটা একদম মানে যেটা সাম্প্রতিক 2025 সালের আপডেট যেগুলো আছে, ওগুলো যে কোনো একটা কোম্পানি ভালো দেখে এটা স্লিম বডি দেখে এটা কিনে নেবেন। হ্যাঁ, ওটা পড়া ভালো, কারণ জব মেডিসিন আমরা সবসময় বলি যে আপনারা ভালো ভালো বই পড়েন, সমস্যা নাই তো। আচ্ছা, আর আমরা যে ক্লাসগুলো নেই, ক্লাসগুলো আমাদের ঢাকায় হলো শাখা মিরপুর 10 ফলপট্টি সামাদ মেশন 4th থেকে সরাসরি অফলাইন অনলাইনে ক্লাস করতে পারবেন। আর ঢাকার বাইরে আমাদের যে 16টা শাখা আছে, 16টা শাখায় গিয়ে আপনারা ক্লাস করতে পারবেন। যাকে আমি আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের রাতুল স্যার রেডি হয়ে আছে, সে অনেক মানে ছটফট করতেছে যে কখন সে পড়াবে। সুতরাং আমি আর স্যারের জন্য আর করবো না, হ্যাম্পার করবো না। স্যার একটু দিয়ে দেন, ঠিক আছে? একটু ধোঁয়া একটু পড়াই দেন, একটু পড়াই দেন, ঠিক আছে স্যার? একটু ধোঁয়া পড়াই দেন। আসসালামু আলাইকুম, আশা করি বোর্ড এবং কথা সম্পূর্ণ ক্লিয়ার। হ্যাঁ, আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আর আপনারা লাস্ট একটা কাজ করবেন, আমি ওই আপনাদের রিকোয়েস্ট করবো যার যার পজিশন থেকে ক্লাসগুলো একটু শেয়ার করে দেন, যেহেতু গ্রামার ক্লাস হবে। এখানে আপনারা দেখেন আজকে এখানে আপনি দেখে হেডলাইন দেখতেই পারতেছেন যে প্রাইমারির প্রধান শিক্ষক, প্রাথমিক মাধ্যমিক সহকারী শিক্ষক এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে বিগত সালে আসা প্রশ্ন সমাধান। তারা কিভাবে প্রশ্ন করতেছে, এই পজিশনের জন্য আসার জন্য তারা কিভাবে প্রশ্ন করছে, এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। তখন আপনি একটা আইডিয়া করে নিতে পারবেন আসলে আমাকে কি করতে হবে, হোয়াট শুড আই ডু, হোয়াট শুডন্ট আই ডু, আমার কি করা উচিত, আমার কি করা উচিত, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আমরা আল্লাহ নাম নিয়ে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, প্রায় 481 জন চলে আসছে, শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, দেখেন তাহলে এখানে যেটা আছে, প্রথম যে কোশ্চেনটা, আমরা প্রশ্ন পড়বো, প্রশ্ন ভালো মতো বুঝবো যে এখানে আমি এমন এমন ক্যাটাগরি কোশ্চেন গুলো রেখেছি যে আসলে ওনারা 2012 সাল বলুক 13 সাল বলুক যে এই পজিশন গুলি তো আপনি সচরাচর পরীক্ষাটা খুব কম দেয় প্রধান শিক্ষক বা এসে, তারা আসলে কিভাবে কোশ্চেন ক্যাটাগরি করে প্রত্যেকটা সালে সালে কোনগুলি তুলে ধরে, তার মানে কোন কোন টপিকের উপর আমাকে আসলে বেশি ফোকাস করতে হবে, কোনগুলিকে আমাদের বেশি সিরিয়াস ভাবে ওগুলো লিখে 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 পড়তে হবে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক কাছে আমরা খালি চোখ দিয়ে দেখি, এই চোখ দিয়ে দেখা যাবে না। এর মধ্যে প্রথমটা দেখেন নিচে কোন বানানটি শুদ্ধ, ঠিক আছে? তারা কিন্তু প্রশ্ন করছে ইংলিশে না, তারা প্রশ্ন করছে বাংলায়, কোন বানানটি শুদ্ধ। আমরা আপনাকে বাংলা কোশ্চেন করতে পারে, ইংলিশের মধ্যে ইংলিশে কোশ্চেন করতে পারে, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2012 সালের। দেখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে, যেখানে আসলে কোনটা সঠিক আপনারা সবাই একটু অ্যান্সার করবে যে ভলান্টারি 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 ভলান্টারি, ঠিক আছে? দেখেন খালি এ এবং ইউ দিয়ে, এ এবং ইউ এবং ও দিয়ে আপনাকে এখানে একটা ভেজাল করতেছে। হ্যাঁ, প্রত্যেকটা দেখেন, এখানে প্রত্যেকটা দেখেন এই যে আর ওয়াই এগুলো সব ঠিক রাখতেছে, ঠিক আছে? টি এখানে আবার দেখেন এতে এতে ওতে ওতে এগুলি ঝামেলা করতেছে, তাই না? তার মানে এখানে আমাকে দেখতে হবে যে আসলে তারা প্রশ্নটা কি করতেছে, যে নিচের কোনটি শুদ্ধ, নিচের কোন বানান, তার মানে বানান থেকে আপনাকে প্রশ্ন আসতেছে। এটা দ্বারা আমরা কি বুঝাচ্ছে, আমাকে প্রাইমারি পরীক্ষা নাম্বার 1 এগুলো সিরিয়ালটা লিখবেন, স্পেলিং মানে কারেক্ট স্পেলিং, এই জিনিসটা আমাকে কি করতে হবে, নিতে হবে। কারেক্ট স্পেলিং এই জিনিসটা আমাকে কি করতে হবে, 100% পড়তে হবে, প্রিভিয়াস কোশ্চেন প্লাস নিউ যা যা পারে। আমি কি বুঝাতে পারছি? আর আপনাদের সাজেশন অনুযায়ী এগুলি দেওয়াই হয়, এগুলি সুন্দর মতো পড়ে ফেলবেন। আর এই কারেকশন কখনো মুখে পড়বেন না, এগুলো লিখে লিখে পড়তে হয়। তার মানে এখানে আমি আপনাদের সুবিধার্থে লিখে দিলাম স্পেলিং, এগুলো লিখে লিখে কি বলছে বলেন তো, লিখে লিখে পড়বেন, লিখে লিখে পড়বেন। এগুলো কখনো চোখ দিয়ে দেখবেন না ভাই, ঠিক আছে? এগুলো কখনো চোখ দিয়ে দেখবেন না। তাহলে এখানে কি বলা হয়েছে দেখেন, হ্যাঁ প্রতিটি ক্লাসের বিষয়, হ্যাঁ প্রতিটি বিষয় এখানে পূর্ণাঙ্গ ক্লাসগুলো রেগুলার লাইভ ক্লাস, অনলাইন ক্লাস, অফলাইন দুইভাবেই হচ্ছে, ফেসবুক লাইভেও হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে দেখেন, ভলান্টারি 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 ভলান্টারি, কোনটা লিখছেন আপনার অ্যান্সারটা? দেখেন তো অ্যান্সারটা কি হবে, সবাই লিখতেছেন, সাব্বাস। অ্যান্সারটা কি হবে একটু আমরা দেখি। হ্যাঁ, অ্যান্সারটা কি হবে আমরা সবাই একটু দেখি, ঠিক আছে? অ্যান্সারটা কি হবে তাহলে আমরা সবাই একটু দেখি।
হ্যাঁ শাবাশ, লিখতেছেন। এই জিনিসগুলো আমরা লিখে লিখে পড়বো। তাহলে এখানে কি আসতেছে দেখেন, ভি ও বো, এই পর্যন্ত সবার ঠিক আছে। এই বো বো আবার এখানে দিছে ভু, একটু খেয়াল করবেন। হ্যাঁ, ভু কি আর ভো কি, ঠিক আছে। ভো লান, যত লান টান আছে এগুলো বানান LUN দিয়েই সচরাচর হয়, ঠিক আছে। তারপরে TA ভলান্টারি, এই তো আমার শব্দটা। তার মানে এখানে আমার অ্যান্সারটা কোনটা দেখেন তো, এখানে হচ্ছে বি নাম্বার দেখেন, VOLUNTARY ভলান্টারি। বুঝতে পারছে? তার মানে এখানে কি আজকে যে ক্লাসটা আমরা হচ্ছে দুইটা উদ্দেশ্যে আজকে ক্লাসটা নেওয়া, যে এখান থেকে আমাদের কোন কোন টপিক থেকে তারা রেগুলার ফোকাস করছে, নাম্বার 1। নাম্বার 2, আপনার এই পড়াটা আপনি কিভাবে আপনি জিনিসটা ধরে ধরে পড়লে আপনি পারবেন, ঠিক আছে, এটা দেখাটা ইম্পর্টেন্ট। আর বানানটা আমরা কি করব, এখানে কি বলছে দেখেন, বানানটা আমরা সবসময় লিখে 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 পড়বেন, কারণ এই বানান এগুলো উচ্চারণ একরকম, লিখে একরকম। যেমন আরেকটা বানান আমি আপনাদের বলছি, সবাই লেখেন তো রিপিটেশন বানানটা কি, রিপিটেশন বানানটা কি একটু লেখেন তো সবাই, সবাই লেখেন রিপিটেশন বানানটা কি। আমি তো লিখে লিখে দিলে তো সমস্যা হবে, তাই না? তাহলে এখানে দেখেন আমি অপশন দিচ্ছি, রিপিটেশন বানানটা কি দেখেন, রিপিটেশন বানানটা কি আমি অপশন দিচ্ছি। হ্যাঁ, অপশন 1, অপশন নাম্বার 2 হচ্ছে দেখেন রিপিটেশন বানানটা কোনটা হবে দেখেন তো। দেখেন তো রিপিটেশন বানানটা কোনটা হবে, রিপিটেশন বানানটা কোনটা হবে, চারটা থেকে কোনটা হবে এটা লেখেন। এটা অবশ্যই সবাই লিখে দিবেন, অবশ্যই সবাই লিখবেন, ঠিক আছে, অবশ্যই সবাই এটা লিখবেন, বানানটা এটা লিখবেন, এটা অবশ্যই সবাই লিখবেন। হ্যাঁ, অবশ্যই সবাই এটা লিখবেন। আচ্ছা, এই যে সবাই লেখা শুরু করছেন, রিপিটেশন, রিপিটেশন না রিপিটেশন, এটা চারটা অপশন দিয়ে দিয়েছে আপনাদের সুবিধার জন্য। একদম আমার হয়েছে শাবাশ, যারা হয়েছে তো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই লিখতেছে রিপিটেশন। ওকে ওকে, এই রিপিটেশনের বাংলা হচ্ছে পুনরাবৃত্তি, আমরা জানি তাই না, পুনরাবৃত্তি। একটু খেয়াল করবেন, রিপিট বানান হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এরকম, তাই না, এভাবে পড়ে আসছেন আমরা সবাই, রিপিট, REPEAT, রিপিট, ঠিক আছে। যখন আমরা রিপিটেশন মানে কি পুনরাবৃত্তি শব্দটা আসবে, তখন আমরা এখানে কি করবো দেখেন তো, REPE, এখানে এ আছে, এখানে এটা আমরা নিয়ে আসবো না, আর উচ্চারণ হচ্ছে রিপিটিশন। তাহলে আমরা এখানে কোন শব্দটা চলে আসতেছে, TITION, ঠিক আছে। এখানে নট রিপি, REPEA এটা আসবে না, রিপিট বানানে এটা আসবে, বা রিপিটেশন বানানে কোনো এ আসবে না। উচ্চারণ আমরা করি রিপিটেশন, ভুল উচ্চারণ করি, এর জন্য PhD বা যারা কোশ্চেন করে তারা এই ভুল উচ্চারণটাও অপশনে দিয়ে দেয়, যাতে করে আমরা ধোকা খাই। একটু খেয়াল করবেন। তাহলে এখানে অপশনটা কি আমার, সি নাম্বারটা, রিপিটেশন। এটা হচ্ছে আওয়ার অ্যান্সার ইজ রিপিটেশন, নাম্বার সি। ওকে, সবাই বুঝতে পেরেছে? ওকে, সবাই বুঝতে পেরেছে? একটু কনফার্ম করবেন যে জি স্যার সবাই বুঝতে পেরেছে। হ্যাঁ, ওকে ওকে, রিপিটেশন, আলহামদুলিল্লাহ সবাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। রিপিটেশন, হ্যাঁ, তাহলে উনি আরো ভাঙছে, রিপিটেশন। এখন এটাটা একসাথে করো, ঠিক আছে, এখানে কোনো এটা থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছি, তাই না? ওকে, তাহলে আমরা নাম্বার 2 তে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা নাম্বার 2 তে চলে যাচ্ছি। নাম্বার 2 তে চলে যাচ্ছে, সবাই বুঝতে পারছে কিনা একটু এদিকে আসুন। হ্যাঁ, সবাই লিখতে পারছে রিপিটেশন, সবাই জি স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 710 জন আছে, আরেকটু আপনারা মানে কাছে থাকলে এটা 1000 হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আমরা 1000 নিয়ে পুরো ক্লাসটা সর্বনিম্ন 1000 নিয়ে শুরু করবো, এটা চেঞ্জ করার ইয়েটা। না, এটা কি এদিকে কোনো অপশন আছে? এটা দিয়ে না, ওকে, থ্যাংক ইউ। দেখেন আবার এখানে একটা কোশ্চেন আছে, দেখেন আবারও লিখে দিয়েছে কোন বানানটি শুদ্ধ। তার মানে দেখছেন স্পেলিং থেকেই এই 2012 সালে দুটো দিচ্ছে, স্পেলিং এর প্রতি তারা ভালো মতো ফোকাস দিচ্ছে, যে আমি আপনি প্রাইমারি শিক্ষক হবো বা
টিচিং এ থাকবো, টিচারদের বানান ভুল হলে কিন্তু সমস্যা হয়, ঠিক আছে? হ্যান্ড রাইটিংটা একটু বেশি খারাপ হলে সমস্যা হয়, তাই না? এগুলো ঠিক রাখতে হবে। এখন বলেন তো এখানে নিচে কোন বানানটি শুদ্ধ? এক্সিলারেট, 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 এক্সিলারেট। এক্সিলারেট মানে হচ্ছে ত্বরান্বিত করা, হ্যাঁ, সামনের দিকে এগিয়ে যাওয়া, ত্বরান্বিত করা, ঠিক আছে? এখানে কি হবে দেখেন তো। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে, হ্যাঁ। এটা কি হবে অ্যান্সারটা? ওকে, সাব্বাস, নাম্বার সি। স্যার দ্রুত পড়ান, ঠিক আছে? দ্রুত পড়াবো, দ্রুত পড়ালে আবার বলবো স্যার একটু স্লো পড়ান। এখানে সবার কথা চিন্তা করে পড়াইতো, হ্যাঁ, একটু আমরা একটু খেয়াল করে একটু দেখি, ঠিক আছে? এক্সিলারেট। আর পরীক্ষা মানে হচ্ছে চাকরি পরীক্ষা করবেন, ধৈর্য রাখতেই হবে, একটু দাঁতে দাঁত লাগা থাকতে হবে যতদিন না পর্যন্ত চাকরি না হয়, বুঝতে পারছেন? অতএব এখানে অনেক কিছু মেনটেন করে পড়াতে হয়। তাহলে এখানে দেখেন এক্সিলারেট, তো এক্সিলারেট যখন আমরা বলছি তাহলে এখানে কে চলে আসছে? যে এ ডবল সি, তারপরে ই, তারপরে কি দেখেন তো, এক্সিলারেট, আর এ টি ই। এখন এগুলিটা একসাথে করে দিব আমরা, তাই না? এক্সিলারেট, ঠিক আছে? এল ই আর এ টি ই। এক্সিলারেট মানে হচ্ছে ত্বরান্বিত করা। তাহলে এখানে আমার অ্যান্সারটা কোনটা হচ্ছে? এক্সিলারেট, ঠিক আছে? এই আই দিয়ে এগুলো আসবেই না, এগুলো আসবেই না কখন, ঠিক আছে? এক্সিলারেট। কমন কমন যে ওয়ার্ড গুলো এগুলি কিন্তু বারবার চলে আসতেছে। যেমন আপনাদের এরকম বিসিএস একটা কোশ্চেন আসছিল, অ্যাচিভমেন্ট বানানটা কি? অ্যাচিভমেন্ট বানানটা কি? তাহলে দেখেন এগুলো চলে আসতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে ইফ্লোরেসেন্স, মানে আপনার হচ্ছে ফুলের যেটা গন্ধ বা সুগন্ধের কথা বলছে, এই বানানগুলো চলে আসতেছে, যেটা ব্যাংকের পরীক্ষা রেগুলার আসে। আশা করি বুঝতে পেরেছি, হ্যাঁ? তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যাচ্ছি, হ্যাঁ? দেখেন এটা কি হবে, দেখেন হোয়াট উড বি দ্য অ্যান্সার? হি ওয়াজ ইন্টারেস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। হি ওয়াজ ইনস্ট্রাক্টেড entrusted dash the care of his uncle। কি হবে? entrusted dash, entrusted সাথে কোন প্রেপোজিশন বসে? তার মানে দেখেন এরকম সামনে আরো আছে। তাহলে এক নাম্বার হচ্ছে স্পেলিং, আর দুই নাম্বার কি? আমাকে প্রেপোজিশন, প্রেপোজিশনের ব্যবহারটা জানতে হবে। প্রেপোজিশন দুই রকম, একটা হচ্ছে ইউজেস অফ প্রেপোজিশন প্লাস আপনার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ঠিক আছে? এই দুইটা আমাকে কি করতে হবে? খুব ভালো মতো জানতে হবে। তাহলে এখানে বলেন, এখান থেকে কোশ্চেন আসবেই, তাহলে এখানে কে আসতেছে বলেন? অ্যান্সার কে আসবে এখানে? ওকে, ওকে, তাহলে এখানে কি বলতেছে দেখেন, হি ওয়াজ entrusted ড্যাশ দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। যদি এরকম বলা হয়, এটা খেয়াল করি, যদি এরকম বলা হয় যে আপনার কাউকে কোনো কিছু দায়িত্ব দেওয়া, কি বলছে? কাউকে কোনো কিছু দায়িত্ব দেওয়া, এটার সাথে সবসময় কি বসে? এন্ট্রাস্ট, এটার সাথে বসে হচ্ছে টু। কি বলছে বলেন তো? এন্ট্রাস্ট টু। এই এন্ট্রাস্ট টু মানে কি? কাউকে কোনো কিছু দায়িত্ব দেওয়া। বাংলাটা লিখেন যে কাউকে কোনো কিছুর, কাউকে কি কোনো কিছুর কি করা? দায়িত্ব দেওয়া। কাউকে কোনো কিছুর দায়িত্ব দেওয়া, এন্ট্রাস্ট টু। যেহেতু এখানে আমার কি আছে? ওয়াজ আছে, আমার হচ্ছে পেসিভে আছে, এর জন্য এখানে ইন্টারেস্টেড শব্দটা আসছে, এটার সাথে আমার কে বসতেছে? টু বসতেছে। পারবো ইনশাল্লাহ? ইন্টারেস্টেড টু, সাব্বাস, মাশাআল্লাহ, সবারই হয়ে গেছে, কেন ভুল নাই, হ্যাঁ? এই ইন্টারেস্টেড টু কিন্তু শুধু এখানে আপনার 2012 সালের পরীক্ষা আসে না, 12 পর থেকে আগে আসছে, 12 পর থেকে রেগুলার সব পরীক্ষা আসতেছে, একটু খেয়াল রাখবো আমরা, হ্যাঁ? তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি বলছে একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম উত্তর নিচ্ছি। দেখেন, আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি। তাহলে দেখেন এই কোশ্চেনের মধ্যে আবার কিসের ব্যবহার বসেছে? অ্যাট, অন, টু, ইন। তার মানে এখানেও আমার প্রেপোজিশনের ব্যবহার বসেছে। তার মানে আমার কি স্পেলিং আর কি প্রেপোজিশন, এই দুইটার প্রতি আমাকে মারাত্মক লেভেলে কি ফোকাস থাকতে হবে। একটা পরীক্ষার মধ্যে যে 3টা প্রিপারেশন দিয়ে দেয়, আপনি যে পরীক্ষা অ্যাটেন্ড করতে যাবেন, তার মানে কি এখানে কিন্তু একটা ভেজাল হয়ে যাবে যদি 3টার আপনার 2টা ছুটে যায়, 3টাই হইতে হবে। তাহলে কি বলছে দেখেন, আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি। আমি অফিসে সবসময় কি পাংচুয়ালি অ্যাটেন্ড করি, ইনশাল্লাহ পারবো। ওকে, তাহলে এখানে কি আসবে বলেন তো? এখানে কি আসবে বলেন? ওকে, এখানে কি আসতেছে তাহলে? অ্যাটেন্ড টু। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, অ্যাটেন্ড টু
আপনারা সবাই যারা লিখতেছেন অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগী হওয়া উঠতে। অ্যাটেন্ড টু কিসে ব্যবহার করা হয় ভাই? ছোটবেলা থেকে এটা আমরা কিন্তু পড়ে আসছি, তাই না? মনোযোগী অর্থে হচ্ছে অ্যাটেন্ড টু, যে হি ইজ অ্যাটেন্ড টু হিজ স্টাডি, সে তার পড়াশোনায় মনোযোগী। ঠিক আছে, অ্যাটেন্ড টু। আর এখানে যে বলছে আই অ্যাটেন্ড হ্যাশ অফিস পাংচুয়ালি, তার মানে এখানে কি আমি পাংচুয়ালি অফিসে কি থাকে, আমি অফিসে দায়িত্ব পালন করি, আমি পাংচুয়ালি অফিসে কি আসি, এরকম বুঝাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? তার মানে এখানে কিন্তু মনোযোগের কথা বলে না। হ্যাঁ, তার মানে এটা আমার অ্যান্সারটা এখানে আসবে না টু। তারপরে কি বলছে দেখেন, আপনার অ্যাটেন্ড অ্যাট বসবে না অন বসবে না ইন বসবে। এখানে দেখেন টু এর আগে কোনটা আছে? অ্যাটেন্ড অন। অ্যাটেন্ড অন মানে কি? অ্যাটেন্ড অন অথবা অ্যাটেন্ড আপন। ঠিক আছে, এটার মানে কি জানেন? অ্যাটেন্ড অন অথবা অ্যাটেন্ড আপন, এটা দ্বারা কিন্তু আরেকটা, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, কি অন হবে টু মনোযোগী হওয়া, হ্যাঁ টু মনোযোগী হওয়া, হ্যাঁ। তাহলে এখানে অ্যাটেন্ড অন বা অ্যাটেন্ড আপন, এটা দ্বারা কি বোঝাচ্ছে জানেন? সেবা করা। এটা দ্বারা কি বোঝাচ্ছে? সেবা করা। অ্যাটেন্ড অন বা অ্যাটেন্ড আপন বলতে কি বুঝে বলেন তো? সেবা করা। তার মানে এখানে অন বা আপন দুইটার একটাও আসবে না, অনটাও এখানে আমার আসতেছে না। আরেকটা জিনিস শিখাই দেই, অ্যাটেন্ড অন যেহেতু সেবা করে বলছে, যদি কখনো ওয়েটের সাথে অন বসে, এই ওয়েট অন মানেও সেবা করা। ওয়েট অন মানেও কি? সেবা করা। ওয়েট অন মানে কি? সেবা করা। ওয়েট ফর মানে হচ্ছে অপেক্ষা করা। ওয়েটের সাথে যখন অন বসবে তখন মিনটা হয়ে যাচ্ছে কি? সেবা করা। হি ওয়েটস অন মি, সে আমার সেবা করে। হি অ্যাটেন্ডস অন মি, সে আমার সেবা করে বা পরিচর্যা করে। আর অ্যাটেন্ড হচ্ছে মনোযোগী। আই এম অ্যাটেন্ড টু মাই স্টাডি, আই এম নাও অ্যাটেন্ড টু মাই ক্লাস, আমি এখন ক্লাসে মনোযোগী আছি। এখন আমার কোশ্চেনটা হচ্ছে আই অ্যাটেন্ড হ্যাশ অফিস পাংচুয়ালি। যদি কোনো কিছু দায়িত্ব, নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থানের কথা যখন এরকম বলা হয়, তখন এগুলির সাথে কি বসে? অ্যাট বসে। আমার অ্যান্সার হবে অ্যাট। অ্যান্সার কি আসবে? অ্যাট, নট টু। সামনে অ্যাটেন্ড টু আসবে না, কি আসবে? অ্যাটেন্ড, অ্যাট। ঠিক আছে, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে নির্দিষ্ট স্থান, সময়, দিক, দায়িত্ব ইত্যাদির আগে অ্যাট বসে। কি বলছে? নির্দিষ্ট করে বোঝাতে। ঠিক আছে, কি বলছে? নির্দিষ্ট করে বোঝাতে। নির্দিষ্ট করে বোঝাতে। ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝাতে। নির্দিষ্ট করে বোঝাতে। কি বলছে? নির্দিষ্ট করে বোঝাতে। তার মানে কি? নির্দিষ্ট স্থান হইতে পারে, নির্দিষ্ট দায়িত্ব হইতে পারে, হ্যাঁ, নির্দিষ্ট সময় হইতে পারে, যাই হইতে পারে, এরকম যদি বোঝায় এগুলোর সাথে অ্যাট বসে। তার মানে এখানে কে আসবে? আই অ্যাটেন্ড অ্যাট অফিস পাংচুয়ালি। ঠিক আছে, নট টু, নট অন। দেখেন একটার সাথে কতগুলো অ্যান্সার আমরা পেয়ে গেলাম। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলি, বুঝতে পারছেন না সবাই? হ্যাঁ, ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে গেলাম। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, আবার কি বলতেছে, নিচে কোন বাক্যটি শুদ্ধ? খুবই কমন একটা অপশন, এটা দেখান তো অ্যান্সার গুলি কি হবে। খুব কমন একটা অপশন, দেখান তো অ্যান্সার গুলি কি হবে। দেখান তো অ্যান্সার গুলি কি হবে। অ্যান্সার কি হবে একটু দেখেন। এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, হ্যাঁ, অনেকে ভুলে অ্যান্সার দিচ্ছে, আন্দাজে উত্তর দেওয়ার চেয়ে না দেওয়া ভালো। চেষ্টা করছে, আসলে আন্দাজে বলতে গিয়ে চেষ্টা করছে, যার ব্রেনে যেটা খাচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কি বলতেছে দেখি। বাহ, সবাই সি সি অ্যান্সার দিচ্ছেন, সি 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 সি। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সি, তাহলে এখানে কি বলছে দেখেন, নিচে কোন বানানটি শুদ্ধ বা কোন বাক্যটি শুদ্ধ। তাহলে এখানে পেপার ইজ মেড অফ, পেপার ইজ মেড বাই, পেপার ইজ মেড ফ্রম, পেপার ইজ মেড উইথ। তার মানে এখানে কি মেডের সাথে আমার কি কি বসাচ্ছে? অফ, মেডের সাথে বাই, মেডের সাথে ফ্রম, মেডের সাথে উইথ। তাহলে এটা কাজটাকে একটু খেয়াল করে, যদি মেড অফ, ঠিক আছে, মেড অফ দেখা যায়, ঠিক আছে, মেড ফ্রম দেখা যায় না, তারপরে মেড বাই কোম্পানি, মেড বাই কি? কোম্পানি, ঠিক আছে, মেড ইন মানে কি? কান্ট্রি, মানে দেশ, ঠিক আছে, কান্ট্রি মানে কি? দেশের কথা বলছে। তার মানে আমি আপনি যেটা চোখ দিয়ে দেখতে পাই, এরকম কোনো কিছু যদি আসে, তাহলে এটার সাথে মেড অফ বসে। যদি চোখে দেখা না যায় কোনো কিছু, ঠিক আছে, তখন এটা কি? মেড ফ্রম বসে।
আর যদি আপনার কোম্পানির ক্ষেত্রে যেটা কোম্পানি অমুক কোম্পানি আবিষ্কার করছে তাহলে মেড বাই, আর যদি কোনো দেশের কথা বলে অমুক দেশ দ্বারা এটা আবিষ্কৃত হয়েছে তাহলে মেড ইন। বুঝতে পারছি? এখন এখানে দেখেন পেপার, পেপার মানে কাগজ, আমরা জানি গাছ থেকে কাগজ তৈরি হয়। বাট এই যে আপনি যে পেপারটা পাচ্ছি, যে পেপার দেখে আপনারা পড়াশোনা করেন, পরীক্ষার খাতায় দেখে আমরা সবাই কাজ করি, এই পেপারটাকে আমরা ধরে বুঝতেছি এটা গাছ থেকে তৈরি? এটাকে চোখে দেখা যায়? চোখে দেখা যায় না। যেহেতু চোখে দেখা যায় না, তার মানে এখানে কে বলবে? মেড ফ্রম। অথবা আমার অ্যান্সার আসবে কি? নাম্বার সি, পেপার ইজ মেড ফ্রম উড। যেহেতু এটা চোখে দেখা যায় না আবিষ্কারটা। বুঝতে পারছে? আর যদি চোখে দেখা যায়, যদি এখন পেপারের জায়গায় যদি আমরা টেবিল লিখি বা চেয়ার লিখি, যে টেবিল ইজ কে মেড অফ উড। দেখেন এখন আমি মেডের সাথে অফ বসাইলাম। কেন অফ বসাইলাম? যে টেবিলটা আমরা হচ্ছে যে চেয়ার টেবিল আমরা বসে আমরা দেখতে পারতেছি কাঠ দেখে যে এটা গাছের কাঠ থেকে তৈরি হয়েছে। যেহেতু এটা চোখে দেখা যায়, এটার সাথে আমরা অফ বসাবো। যেটা চোখে দেখা যায় না, এটার সাথে আমরা ফ্রম বসাবো। এখন যদি মোবাইলের কথা বলি, ঠিক আছে, যে মেড বাই, ধরেন একটা ফোন আছে, এটা হচ্ছে মেড বাই কে? নোকিয়া কোম্পানির নাম। আর যদি এটাকে চায়না যদি তৈরি করে তাহলে কি লিখবো আমরা? মেড ইন চায়না। মেড ইন চায়না আমরা বলি না, যে কোনো দেশের কথা বলে মেড ইন, আর যদি কোনো কোম্পানির কথা বলে মেড বাই। এই সবাই বুঝতে পারছে? সবাইকে বুঝতে পেরেছি? একটু বলেন তো ভাই, সবাই বুঝতে পেরেছে? সবাই বুঝতে পেরেছে কিনা একটু কনফার্ম করবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে কিনা একটু কনফার্ম করবেন। হ্যাঁ, দেখা যায় না, মেড বাই কোম্পানি। আব্বাস মুজিবুর রহমান কবির, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে দেখেন, এখন পরীক্ষার হলে আপনারা কোন ঝামেলায় পড়বেন? পরীক্ষার হলে এই ঝামেলায় পড়বেন, ভালো মতো একটু শুনি, এই ঝামেলায় পড়বেন যে আল্লাহ চোখে দেখা যায় মেড অফ নাকি মেড ফ্রম। এবং অফ এবং ফ্রম এর মধ্যে আপনাদের একটা ঝামেলা বাঁচবে। এই দুইটা ঝামেলা বাঁচবে না, কারণ আপনারা জানেন মেড বাই নোকিয়া, মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন অস্ট্রেলিয়া, মেড ইন আমেরিকা, এগুলো আমরা জানি যে দেশের নামের আগে ইন বসে, তাই না? ঠিক আছে, এখানে কি করছে দেখেন, মনে রাখার সিস্টেমটা কি? অফ ফ্রম। এই যে এখানে একটা শব্দ লিখছি দেখা যায়, আর এদিকে দেখা যায় না। অফ লিখতে কয়টা লেটার লাগছে? 2টা লেটার লাগছে, মানে কম লাগছে। তাহলে দেখেন দেখা যায়, এতটুকু মনে করে দেখা যায়, তার মানে এটা কি শর্টকাট আছে? অল্প কথা আছে, অল্প কথা মানে এটা কি ছোট, ছোটটার সাথে ছোট মিলবে। বুঝছি? কমের সাথে কম মিলবে। অফ লিখতে মাত্র 2টা লেটার লিখছে কম, এরকম দেখা যায় এটার সাথেও আমার 2টা লেটার মিলে গেছে। বুঝছেন? আর দেখা যায় না, এটার চাইতে এটা আবার কি? এটার চাইতে এটা আবার কি? বেশি শব্দ। বেশি শব্দের সাথে বড়টার সাথে বড়টা মিলবে, ছোটটার সাথে ছোটটা মিলবে। দেখা যায়, দেখা যায় না। বুঝতে পারছি? তার মানে বড়টা আছে তাই ফ্রম বসবে, ছোটটা হইলে অফ বসবে। দেখেন তো এখন সবাই ক্লিয়ার কিনা? পরীক্ষার হলে ঝামেলা হবে কিনা একটু দেখেন তো। না, এক্সাম হলে ভুলবেন না, এই জন্য এই জিনিসটা এইভাবে করে বলা। এখন সবাই বুঝতে পারছে কিনা একটু বলেন। এখন সবাই বুঝতে পেরেছে কিনা একটু বলেন। সবাই বুঝতে পারছে কিনা? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি। হ্যাঁ, পরেরটা চলে যাচ্ছে। পরেরটা কি বলছে দেখেন, আই হ্যাভ বট দ্য বুকস। বাক্যটি সঠিক পরিবর্তিত ভয়েস কি হবে? তার মানে এখন আমাকে পড়তে হবে কি? ভয়েস চেঞ্জের প্রতি আমাকে ফোকাস রাখতে হবে। ভয়েস চেঞ্জটাও রেগুলার আসে। ঠিক আছে, তাহলে আই হ্যাভ বট দ্য বুকস। নরমালি আমরা অ্যাক্টিভ থেকে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, বুঝাই তো যাচ্ছে তাই না? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাকে আপনাকে কি খেয়াল করতে হবে? আমি কথাগুলি বলে দিচ্ছি, একটু সবাই শুনি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হলে আমাকে আপনাকে কি করতে হবে? যে নাম্বার 1, ঠিক আছে, অ্যাক্টিভ থেকে মানে প্যাসিভ করতে হলে কি কি করণীয়? ঠিক আছে, প্যাসিভ করতে হলে কি কি করতে হবে? প্যাসিভ করতে হলে নাম্বার 1, প্রদত্ত সেন্টেন্স মানে গিভেন সেন্টেন্স, যে সেন্টেন্সটা প্রশ্ন দেওয়া হবে। প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। সাবজেক্ট হিসেবে নিতে হবে। তারপর আমরা নাম্বার 2 কোন সিরিয়ালটা করি? তারপর আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তারপর কি? অক্সিলিয়ারি ভার্ব বসাবো। অক্সিলিয়ারি ভার্বের পর আমরা কি বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। তারপর আমরা কি বসাবো? হয় বাই বসাবো, অথবা উইথ বসাবো, অথবা অ্যাট বসাবো, অথবা ইন বসাবো। ঠিক আছে, অথবা কি টু বসাবো, যেটার সাথে যেটা মিলে, যে শব্দের সাথে যেটা মিলবে এটা বসাইতে হবে। তারপরে 5 নাম্বার কি করতে হবে? যে প্রদত্ত সেন্টেন্সের
প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টকে, প্রথমটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিব, এখানে সাবজেক্টকে অবজেক্ট হিসেবে নিব, অবজেক্ট হিসেবে নিব, সাবজেক্টকে অবজেক্ট হিসেবে নিব, এই তো আমার রুলস। তাহলে এখানে কি বলছে দেখেন, অবজেক্ট জিনিসটা কি, একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই তখন এটাকে বলা হয় অবজেক্ট। যারা জানেন না, যাদের সমস্যা তাদের জন্য বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? আমাদের ক্লাস নিতে হয় সবার কথা চিন্তা করে ভাই, যারা জানেন না আলহামদুলিল্লাহ, যারা জানেন না তারা এটা খেয়াল করবে। তাহলে এখানে কি বলছে, প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। তাহলে অবজেক্ট জিনিসটা কি, একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে ইফ উই গেট দ্য অ্যান্সার দেন ইট উড বি অবজেক্ট। একটা ভার্বকে কে বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে বলেন, দেখেন আই হ্যাভ বট দ্য বুকস, আমি বইগুলি কিনেছি। তাহলে আমি কি কিনেছি, ভার্বকে কোশ্চেন করলাম না, কেনাটা কি কিনছে, বই। তার মানে এখানে আমার অবজেক্টটা কোনটা, দা বুকস। এই যে আমার অবজেক্টটা বের হয়ে গেছে। তাহলে এই অবজেক্টকে কি করব, সাবজেক্ট হিসেবে নিব। তার মানে দা বুকসটা আমাকে সাবজেক্ট হিসেবে থাকবে। দেখেন প্রত্যেকটা দা বুকস সাবজেক্ট হিসেবে আছে, তার মানে এখানে কোনো ঝামেলা নেই। তারপরে এখানে কি বলছে যে অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব কিভাবে বসাবো, এখানে দেওয়া আছে কি হ্যাড, যাতে হ্যাড হ্যাজ হ্যাড থাকলে হ্যাড হ্যাজ হ্যাড দিয়ে করতে হবে, ঠিক আছে? এম ইজ আর যদি থাকে এম ইজ আর দিয়ে করতে হবে। আর কোনো যদি মেইন ভার্ব থাকে তাহলে আপনাকে এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে করতে হবে। এইভাবে সিস্টেমে করতে হয়, তাই না? এগুলো তো আমরা জানি। তাহলে এটার সাথে যদি হ্যাভ আছে তাহলে দেখেন হ্যাভ এর সাথে আমাদের হ্যাভ বা হ্যাজ দিয়ে করতে হবে, মানে প্রেজেন্ট ফর্মই করতে হবে। তাই দ্য বুকস এর সাথে এখানে হ্যাভ আছে, মিলে গেছে, সমস্যা নেই। আবার এখানে হ্যাড আছে, তার মানে এটা আমার হবে না। আবার এখানে ওয়ার আছে, তার মানে এটাও আমার অ্যান্সার হচ্ছে না। আবার এখানে আর আছে, এটাও আমার অ্যান্সার হচ্ছে না। বোঝা যাচ্ছে আমার এটা অ্যান্সার। হ্যাভ বা হ্যাজ যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েসে বিন বসাইতে হয়। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন, তিনটার যে কোনো একটা বিন বসাইতে হয়। তার মানে কি, দ্য বুকস হ্যাভ বিন, ঠিক আছে? যেহেতু বুকসটা প্লুরাল তাই হ্যাভটা প্লুরাল নিলাম। এটার সাথে আমাদের বিন বসাইতে হবে প্যাসিভ ভয়েস করার সময়। আর অ্যাক্টিভে হ্যাভ থাকবে, প্যাসিভে হ্যাভ এর সাথে কি থাকে, বিন থাকে। তারপরে দেখেন 3 নম্বরটা কি করতে বলছে, পাস্ট পার্টিসিপল আছে এখানে বট। তাহলে বটের পাস্ট পার্টিসিপল কি, বটে। এরপর আমাকে হয় বাই অথবা উইথ অথবা অ্যাট অথবা ইন অথবা টু। এগুলো হচ্ছে যারা ভয়েস চেঞ্জ ক্লাসে এগুলো প্রত্যেকটা ব্যবহার শেখানো হয়ে গেছে, ঠিক আছে? এখন ওইদিকে না যাই। তাহলে এখানে কি বলছে যে এটার সাথে আমার বাই বসবে, বাই বসাইলাম। তারপর আমার দেখেন 5 নম্বরটা কি বলছে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট হিসেবে আমাকে করতে হবে। তাহলে সাবজেক্ট কি আছে, আই। তাহলে আই এর অবজেক্ট কি, মি। এই হচ্ছে সিস্টেম। এই যে কথাটা বললাম এখান থেকে 1 থেকে 2 মার্কস কমন পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, এগুলি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যাক মাশাআল্লাহ সবার অ্যান্সার হয়ে গেছে। আমরা পরেরটায় চলে যাচ্ছি, ঠিক আছে? পরেরটা কি বলছে দেখেন, লেট হিম সিং আ সং। লেট হিম সিং আ সং, তার মানে কি এইটাকে আবার কি করতে বলছে, ভয়েস চেঞ্জ। তার মানে ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন আসতেছে, রেগুলার তাদের দিচ্ছে, তারা রেগুলার ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন দিচ্ছে, তারা প্রিপোজিশন থেকে কোশ্চেন দিচ্ছে, তারা আবার হচ্ছে কি আপনাকে এটাকে কি বলা হয়, স্পেলিং থেকে কোশ্চেন দিচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। সবসময় মনে রাখবো যে ভয়েস চেঞ্জের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। যে ইম্পারেটিভ সেন্টেন্স নামে একটা সেন্টেন্স আছে যেটাকে আমরা বলি আদেশ, উপদেশ, অনুরোধ, তাই না? এই ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় স্টার্টস উইথ কি দিয়ে শুরু হয়, হয় ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্সের যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে যাই তাহলে আমরা যদি বলি ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক তার মানে বইটা খুলো। এই যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা কি দিয়ে করব, সবসময় লেট স্টার্টিং এ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, লেট দিয়ে প্যাসিভ করার সময় লেটটাকে নিয়ে আসতে হয়। এরপর অবজেক্টটাকে বসাবো। ওপেন দ্য বুক, কি খুলতে বলা হয়েছে আপনার, ওপেন দ্য বুক, বুক খুলতে বলা হয়েছে। তাহলে লেটের পর কি বসবে, সেই অবজেক্টটা বসবে, লেট দ্য বুক। এরপর একটা শব্দ আসবে কি, বি। এরপর একটা শব্দ কি আসবে, বি। এই বি এর পর সবসময় ভি3 বসে। আমরা জানি গেটের পর সবসময় কি ভি3 বসে। তারপর হচ্ছে কি বি এর পর সবসময় ভি3 বসে, বি প্লাস ভি3। তারপর আবার হ্যাভিং এর পর সবসময় কি বসে, হ্যাভিং প্লাস ভি3। এরকম সব ভি3 গুলি বসে। তাহলে এখানে কি বলছে, লেট দ্য বুক, বি। বি এর পর কি আসতেছে দেখেন তো, যেহেতু এখানে ওপেন বলছে ভি3 কি আসবে আমার, ওপেন্ড। কি আসতেছে, ওপেন্ড। বুঝতে পারছে? এখন যদি লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হয় যে লেট হিম বাই আ ক্যামেরা, যদি এরকম থাকে, এরকম থাকে, এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না, লেট লেট নিয়ে আসবেন। এই যে হিমটা আছে, লেটের পর যদি কোনো অবজেক্ট, আমরা জানি লেটের পর নরমালি অবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের, তাই না? ঠিক আছে,
এটা অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এই যে অবজেক্টিভ ফর্ম যেটা আছে এটা সবার কি করবেন, শেষে দিয়ে দিবেন। তাহলে সবার শেষে কি আছে, হিম আছে, আর হিমের আগে কি বসাই দিবেন, বাই বসাই দিবেন। তাহলে এটা যদি কাজ শেষ হয়ে যায়, লেটের কাজ শেষ, হিমের কাজ শেষ, বাই হিম সবার শেষে বসাই দিলাম। তাহলে বাকি আছে কি, বাই এ ক্যামেরা। তাহলে কি এই ফরম্যাটে চলে আসলো না, ওপেন দা বুক। তাহলে বাই এ ক্যামেরা মানে কি, লেট আ ক্যামেরা, লেট এ ক্যামেরা কি, বি বট বাই হিম, বি বট বাই হিম। ঠিক আছে, সেম সিস্টেমটা আমরা এখন কোথায় যাচ্ছে, লেট হিম সিং এ সং। তাহলে যেহেতু লেট আছে তাহলে আমাকে লেট বসাইতে হবে, বসলাম। তারপর যেহেতু হিম আছে, হিমটা কোথায় চলে যাবে, সবার শেষে। দেখেন প্রত্যেকটা সবার শেষে বাই হিম বাই হিম বাই হিম বাই হিম বসাই দিলাম। এখন দেখেন সিং আ সং, তার মানে কি লেটের পর কি আসবে, আসং, অবজেক্টটাকে নিয়ে আসবো। তাহলে লেট আসং, এই যে এখানে আসং আছে, আসং আছে, আসং আছে। তারপরে কি সিং, এখানে এখন কি বসাইতে হবে আমাকে, বি। তাহলে দেখেন এখানে বি না, এটা কাটা, এখানে বি না, এটাও কাটা, এটা এখানে কি আছে, বি আছে, আবার এখানেও কি আছে, বি। যেহেতু আমার দুইটার যেখানে একটা অ্যান্সার আসবে, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে এখন কি আসবে, সিং। সিং এর পাস্ট পার্টিসিপল কি, সিং, স্যাং, সাং, তার মানে এস এ এন জে। তাহলে অ্যান্সারটা কি আসবে আমার, ডি, সিং, স্যাং, সাং, এস এ এন জে। এই হচ্ছে আমার V3 ফরম্যাট, আর এটা তো আমার V2 ফরম্যাট, তার মানে এটা আমি নিতে পারতেছি না। ঠিক আছে, যাদের এখানে সমস্যা তাদের জন্য ডিটেলসে কথাটা বলে দেওয়া। ঠিক আছে, যাদের এখানে সমস্যা তাদের জন্য ডিটেলসে কথাটা বলে দেওয়া। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছে, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, পরের কোশ্চেনে কি বলছে দেখেন, হি সেড টু মি উইল ইউ গো হোম। তাহলে এটা ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ মানে কি, এখানে ন্যারেশন আছে, দেখেন কত ভ্যারাইটিস গুলি নিয়ে আসছে, হ্যাঁ, যেভাবে পরীক্ষা আসতেছে আপনাদের। তাহলে এখানে ন্যারেশন আছে, ন্যারেশনটা কি বলছে, হি সেড টু মি উইল ইউ গো হোম, যে তুমি কি বাসায় যাবে। ন্যারেশন করার সময় আমাকে প্রথমে কি করতে হয়, ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা কোন সেন্টেন্সে আছে। কি বলছে, ন্যারেশন করার সময় আমাকে প্রথমে খেয়াল করতে হবে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে সেটা কোন সেন্টেন্সে আছে। সেই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমরা কিভাবে রিপোর্টের ভাগ পরিবর্তন করব, ইন্টারোগেটিভ হলে আরেকভাবে পরিবর্তন করব, ইম্পারেটিভ হলে আরেকভাবে করব, অপটেটিভ হলে আরেকভাবে করব, এক্সক্লামেটরি হলে আরেকভাবে করব। ঠিক আছে, এক একটা তো রুলস আছে। যদি এরকম, যেহেতু ইনভার্টেড কমার ভিতর প্রথমে যে সেন্টেন্সটা আছে এটা কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক থাকলে মানে ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ থাকলে সেট টুর পরিবর্তে যদি ইন্টারোগেটিভ থাকে, ঠিক আছে, কি বলছে বলেন তো, যদি ইন্টারোগেটিভ থাকে, ইন্টারোগেটিভ থাকলে কিসের মধ্যে, ইনভার্টেড কমার ভিতরে, তাহলে সেট টুর পরিবর্তে কি বসে, আস্কড বসে। ঠিক আছে, ইনভার্টেড কমা উঠানোর জন্য, ইনভার্টেড কমা উঠানোর জন্য ডব্লিউএস কোশ্চেন অথবা ইফ বা ওয়েদার বসে। কি বসে, ইফ বা ওয়েদার বসে, ইফ বা ওয়েদার বসে। আর এটা কি বসে, ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন কখন বসে, প্রশ্নের, ঠিক আছে, প্রশ্নের উত্তর যেটা দিয়ে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে না পেলে, আর এটার পাশে কি হবে, পেলে, ইয়েস বা নো দিয়ে অ্যান্সার পেলে। তাহলে দেখেন উইল ইউ গো হোম, তুমি কি আমার সাথে যাবে, অ্যান্সার ইয়েসও হইতে পারে, অ্যান্সার নো হইতে পারে। তার মানে এখানে ইনভার্টেড কমা ওঠানোর জন্য আমরা কি ইফ বা ওয়েদার শব্দটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন কি ব্যাপারটা দাঁড়ালে দেখেন, যেহেতু এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে রিপোর্টের ভার্বে সেড টু আমরা পরিবর্তন করব। তাহলে এখানে কি বলছে, হি সেড টু, এখানে পরিবর্তন হয় না, এটা কাটা, হি সেড টু পরিবর্তন হয় না, কাটা, তাহলে এটাও পরিবর্তন করে আজ বসাতে হবে, এই যে আজ। তারপরে মি আছে, তারপর আমাকে ইফ নিয়ে আসতে হবে, কেন, ইয়েস বা নোদের অ্যান্সার পাওয়া গেছে, ইফ আছে। ইফ এর পর কি বলছে, উইল ইউ গো হোম, তুমি কি আমার সাথে যাবে। তাহলে এই ইউটা কাকে বলতেছে, আমাকে বলতেছে, এই পার্সন আমাকে বলতেছে, তার মানে কি আমি আই লিখলাম। উইল থাকলে কি লিখতে হয়, উড লিখতে হয়। তাহলে ইফ আই উড গো হোম, তার মানে আমার অ্যান্সারটা কি, নাম্বার সি। মাশাআল্লাহ, একদম তো অনেক শেয়ার করছেন, সবাই অ্যান্সার লিখতেছেন, সি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের এই আগ্রহটা খুব ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, না রুলস ভুলার কিছু না, প্র্যাকটিসটা না করলে যে কোনো জিনিসে ভুলে যাবেন। হ্যাঁ, প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই আর কি। ওকে, আশা করি কথাগুলি বুঝতে পারছে। হ্যাঁ।
ওকে, তাহলে আমরা চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। তাহলে এখানে দেখেন নাম্বার 9, নাম্বার 9 এ কি বলছে দেখেন, হি টোল্ড আস, আবারও দেখেন ন্যারেশন দিছে, চিন্তা করেন, মানে সব জোড়ায় জোড়ায় দিছে, জোড়ায় জোড়ায়। যার কপালে এরকম পড়বে যে পারবে তো পারবে একটা না, যে পারবে না এইসব টপিক ছেড়ে যাবে, যে আমি বুঝি না অ্যান্সার কম করবে, সে একদম বিপদে পড়ে যাবে। অতএব কিছু ইম্পর্টেন্ট টপিক আছে ভাই, এগুলি সবসময় শেষ করে দিতে হবে। এখানে কি বলছে দেখেন, হি টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার। তার মানে টোল্ড আস বলছে, দ্যাট বলছে, তার মানে এটা হচ্ছে আমরা জানি ন্যারেশন দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ। একটা ডিরেক্ট স্পিচ আর একটা কি ইনডিরেক্ট স্পিচ। তাহলে এখানে আছে ইনডিরেক্ট স্পিচ, আগেটা ডিরেক্ট ছিল ইনডিরেক্ট করছে, এটা ইনডিরেক্ট আছে ডিরেক্ট করছে, ডিরেক্ট করতে হবে। যেহেতু এখানে দ্যাট আছে, হি আছে, তাহলে এখানে দেখেন যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে, একটা সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেট টুর পরিবর্তে কি বসে, টোল্ড বসে। ইনভার্টেড কমা উঠানোর জন্য দ্যাট বসে। তারপর আমরা কি জানি, পার্সন এবং টেন্স অনুযায়ী, পার্সন এবং কি টেন্স অনুযায়ী, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করব। এই তো আমাদের নিয়মটা। যেহেতু এখানে দ্যাট আছে, তার মানে এখন আমার এখানে কি করতে হবে, এই দ্যাটটাকে উঠানোর জন্য ডিরেক্টে ইনভার্টেড কমা নিয়ে আসতে হবে, আস ইনভার্টেড কমা, ঠিক আছে। আবার এখানে কি টোল্ড আস, তাহলে টোল্ড আস এর জায়গায় আমাকে কি বসাইতে হবে, যেহেতু সেট টু থাকলে টোল্ড হয়, তার মানে টোল্ড যেহেতু বলছে আমাকে এখন কি আনতে হবে, মানে অ্যাক্টিভে সেট টু আনতে হবে। তাহলে হি সেট টু আস ইনভার্টেড কমা আছে। তারপরে হি বলতে কাকে বোঝাচ্ছে বলেন তো, হি টোল্ড আস দ্যাট, ঠিক আছে, হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার। প্রত্যেকটা পার্সন এখানে আই দেওয়া, তার মানে এখানে আমার আর কোনো টেনশন করতে হবে না, আই। যেহেতু এখানে হ্যাড বলছে, হ্যাড বলতে হচ্ছে আমরা কি বুঝি বলেন তো, হ্যাড দ্বারা আমরা কি বুঝতেছি, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে, তখন এটাকে আমরা চেঞ্জ করে ডিরেক্ট স্পিচে আমরা কি করব, আপনার এটাকে পাস্ট ইনডিফিনিট নিয়ে আসবো। তাহলে ডিরেক্টে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় কি নিয়ে আসতে হয়, পাস্ট পারফেক্ট। কি নিয়ে আসতে হয় ভাই, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে পাস্ট পারফেক্ট দেওয়া, যেহেতু আমাকে অ্যাক্টিভে আনতে হবে, তাহলে আবার কিসে নিয়ে আসতে হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের সাথে কিভাবে আসবে, এখানে হ্যাড টু আছে, হ্যাড টু তো পাস্ট ইনডিফিনিট হবে না, এখানে হ্যাড বিন আছে, এটা প্রেজেন্টে আসা হবে না। তাহলে এখানে কি আছে দেখেন, আই ওয়েটেড অ্যান আওয়ার, আর এখানে কি নিচেটা আই ওয়েটেড অ্যান আওয়ার। বাট এখানে দেখেন হি সেড টু আস, এখানে দ্যাট বসছে, যেহেতু দ্যাট বসছে এই অ্যান্সারটা আমরা নিতে পারছি না, তাহলে অ্যান্সারটা কি হবে, হি সেড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার। এই যে আমার শর্তের সাথে এটা মিলেছে। বাহ, মাশাআল্লাহ, সবাই সুন্দর অ্যান্সার করতেছেন, মাশাআল্লাহ, সবাই সুন্দর অ্যান্সার করতেছেন। হ্যাঁ, পারা যাবে ইনশাআল্লাহ, এই পারা যাবে, ওকে। আহারে মিন্স কোন, আচ্ছা ঠিক আছে, পারা যাবে তো ইনশাআল্লাহ, তাই না? ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছে, নাম্বার 10। নাম্বার 10 এ কি বলছে দেখেন, আউট এন্ড আউট এর অর্থ কি? এই যে 2012 সাল দেখতেছেন না, এটা যে কত হাজার বার আমি হাইপার বলে বললাম, কত হাজার বার, লক্ষবার, কোটিবার যে এটা বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে। আউট এন্ড আউট এটা দ্বারা কি বোঝায়, আউট এন্ড আউট এটা দ্বারা কি বোঝায়, আউট এন্ড আউট এটা দ্বারা কি বোঝায় বলেন, আউট এন্ড আউট এটা দ্বারা কি বোঝায় একটু বলেন। ইনশাল্লাহ পারবো শারমিন, তারপরে এটাকে ওকে মাসুদ রানা, আচ্ছা ঠিক আছে, আগেরটা ঠিক আছে, ইয়েস স্যার পারবো। তাহলে এখানে আমার কে আনসার হচ্ছে যে আউট এন্ড আউট এটা দ্বারা কি বোঝায়, আউট এন্ড আউট, ওই যে একজন লিখছে, এটা কে, একজন লিখছে মুন্নি আক্তার, ওকে, ডি 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 ডি, বাপ রে বাপ, মাশাআল্লাহ, ভালো কনফিডেন্স, মানে এতবার পরীক্ষা আসছে। এটা কি যারা একদম নতুন প্রিপারেশন নিচ্ছে, এটা খেয়াল রাখবেন, এইটার পাশে লেখেন আউট এন্ড আউট, এটার পাশে লেখেন f.f.i, ফাটাফাটি ইম্পর্টেন্ট। তার মানে এখানে আপনাকে কি ফ্রেজ দিচ্ছে, ঠিক আছে, এখানে কি দিচ্ছে আপনাকে, ফ্রেজ দিচ্ছে, তার মানে ফ্রেজ পড়তে হবে, এরকম ওয়ার্ড মিনিং গুলো আপনাকে পড়তে হবে, এবং কোনগুলি দিচ্ছে যেগুলি বারবার রিপিট হচ্ছে সেগুলি বারবার পড়বেন, রিপিট থেকে এটা কমন পড়ছে, আপনার নতুন করে কোনো কিছু পড়তে হবে। হ্যাঁ, আউট এর মানে হচ্ছে পুরোপুরি, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে কি বলি, সিনোনিম আকারে থ্রোলি। পারবো না ইনশাল্লাহ, পুরোপুরি থ্রোলি, হ্যাঁ পারবো না ইনশাল্লাহ, ওকে। একজন আছেন টু বি লাস্ট, এটা টু বি লাস্ট বলা যাবে না, হ্যাঁ, লাস্ট মানে হচ্ছে শেষের দিকে, আর এটা শেষের, আমরা তো পুরোপুরির কথা বলছি,
ঠিক আছে, ইনশাল্লাহ পারবো তাহলে। হ্যাঁ, আচ্ছা পরেরটা চলে যাচ্ছে, দ্য মোপ ড্যাশ ডিসপার্সড। ঠিক আছে, এই কোশ্চেনের পাশে লেখেন এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনের পাশে লেখেন এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট। দ্য মোপ ড্যাশ ডিসপার্সড। ঠিক আছে, এখানে একটা কথা বলছে, এখানে যে শব্দটা আছে দ্য মুভ, এটা জানি, এই মুভটা হচ্ছে আমাকে জানতে হবে এটা কিসে আছে, নাউন একটা, ঠিক আছে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা কি আমার কালেকটিভ নাউন। এই যে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পর কোন ভার্ব বসলে এটা সবসময় সিঙ্গুলার হয়, বাট কালেকটিভ নাউন দ্বারা যদি মতের ভিন্নতা বুঝে তখন এটা হয়ে যায় প্লুরাল। আমি কি বুঝাতে পারছি? কি বলতে বলেন তো? কালেকটিভ নাউনের পর সাধারণত যে ভার্বটা বসে সে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু কিন্তু কালেকটিভ নাউন দ্বারা যদি মতের, ঠিক আছে, ভিন্নতা হয়, মতের কি ভিন্নতা, যে মতামত আমাদের প্রকাশ পাচ্ছে না, মতের ভিন্নতা যদি হয়, মতের ভিন্নতা বুঝাইলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। আর নরমালি সাধারণত, ঠিক আছে, সাধারণত ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। সাধারণত ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। ঠিক আছে, এই সিং দ্বারা সিঙ্গুলার বোঝাচ্ছে, মুখে বলতেছে সিঙ্গুলার, লিখতেছে সিং, এটা সিং মানে সিঙ্গুলার। হ্যাঁ, অনেকে হুট করে ক্লাসে ঢুকে বলবে যে স্যার লেখছে কালেকটিভ নাউনের পর সাধারণত সিং হয়, এটা গানের কথা বলি নাই। ঠিক আছে, কারণ বাঙালি তো সমালোচনা ভালো জানে, সিঙ্গুলার। হ্যাঁ, সমালোচনা ভালো জানে। হ্যাঁ, অনেকের জন্য আবার ফুল লিখে দিতে হয়, হুট করে লাইনে ঢুকবে, ঢুকে একটা শব্দ পেয়ে এটা নিয়ে হচ্ছে ট্রল করা শুরু করে। খেয়াল করবেন, দ্য মুভ ড্যাশ ডিসপার্স, তারপর মুখটা চারদিকে ছড়ায় পড়ছে, যে ডাকাতি বা যে আতঙ্ক। এটার সাথে কি বলবে? দেখ, আমার সিঙ্গুলার বলবে, এটা তো নর্মাল। ঠিক আছে, সিঙ্গুলার। ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, এটা কি আমরা আগেই বাদ দিব। তারপর যে হ্যাভ হচ্ছে প্লুরাল, এটা আমরা জানি, এটা আগেই বাদ। তাহলে হয় ইজ হবে, নয় হ্যাজ হবে। যেহেতু চারদিকে ছড়িয়ে পড়েছে, পড়েছে, বলেছে, গিয়েছে, চলেছে, খেয়েছে, দেখেছে, বুঝছি, আমি ফুটবল খেলেছি, আমি ভাত খেয়েছি, এই টাইপের যে ছে বা ছি যে শব্দগুলি আছে, এই টাইপের শব্দগুলো আসলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। বুঝতে পারছে? সেই ক্ষেত্রে তাহলে অ্যান্সারটা আমার কোনটা আসতেছে? হ্যাজ আসবে, এখানে ইজ আর আসবে না। দ্য মুভ হ্যাজ ডিসপার্স, চারদিকে ছড়ায় পড়ছে। সবাই কি বুঝতে পারছে? সবাই কি বুঝতে পেরেছি ভাই? সবাই কি বুঝতে পেরেছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে দেখেন, পরেরটা দেখি, নিপ ইন দ্য বাট। ছোটবেলা মনে পড়ছেন? হ্যাঁ, অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া, ছোটবেলা মনে অনেক পড়ছেন এটা। ঠিক আছে, অঙ্কুরে কি? অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া, বিনষ্ট হয়ে যাওয়া, হয়ে যাওয়া, এটাকে বলা হয় নিপ ইন দ্য বাট। যারা অল্পতে কি ঝরে যায় বা স্টার্টিং হইতে না হইতে যারা একদম শেষ হয়ে যায়, এদেরকে বলা হয় কি? নিপ ইন দ্য বাট। তবে এটা দ্বারা এখন এখানে যে মিনিংটা আছে কি বোঝাচ্ছে? বিগিনিং, শুরুতে। এটা শুধু শুরু বলতেছে না, শুরুতে নষ্ট হয়ে যাওয়ার কথা বলতেছে, কোনো কিছু ডিস্ট্রয় হয়ে যাওয়া। তাহলে এটা শুরুতে আসবেই না। বেড অফ রোজ, না বেড অফ রোজ এরকম কিছু বলি না, রেয়ার আবও কিছু বলি না। আসছে কি দেখেন তো, ডিস্ট্রয় এট দ্য ভেরি বিগিনিং। তার মানে কি? ডিস্ট্রয়, ধ্বংস হচ্ছে, এট দ্য ভেরি বিগিনিং, শুরুতেই ধ্বংস হয়ে যাওয়া। ঠিক আছে, শুরুতে ধ্বংস হয়ে যাওয়া, ছোটবেলা আমরা পড়ছি, এটাকে বলা হয় অঙ্কুরে। ঠিক আছে, কোনো কিছু শুরুতে ধ্বংস হয়ে যাওয়া, এটাকে আমরা কি বলছি? নিপ ইন দ্য বাট। আশা করি সবাই বুঝতে পারছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন 13 নম্বরে। 13 নম্বরে কি বলছে দেখেন, ব্রিং টু বুক, বইটি আনো, তাই না? ব্রিং টু বুক মানে কি? বই আনো, এরকম কিছু বলছে। ব্রিং দ্য বুক, বই আনা, ব্রিং এর পর কি আছে? টু। তার মানে এখন এটা নর্মাল কোন সেন্টেন্স বলছে না, এটা কি? প্রেজ। ঠিক আছে, ব্রিং টু বুক মানে হচ্ছে তিরস্কার করা। কি করা? তিরস্কার করা, তিরস্কার করা, কাউকে দেখে ভর্ৎসনা না করা, কাউকে দেখে ছাটাই করা, এই পাল্লা কোথায়, যাও যাও যাও, এরকম। হ্যাঁ, তাহলে তিরস্কার করা। তাহলে এখানে দেখেন ভ্যালুলেস পারসন মানে মূল্যহীন একটা পারসন, এরকম কিছু না। তিরস্কার করা, কাউকে এখান থেকে ছাটাই করা। ঠিক আছে, বুকস হুইচ আর লস্ট, ব্রিং টু, যে বইটা হারাই গেছে এটাকে বলে ব্রিং টু লস্ট, এটাও কাটা। ঠিক আছে, বুক রিটেন বাই ফেমাস রাইটার, যে বিখ্যাত একজন রাইটারের লেখা, এরকম কিছু না। তাহলে কে আসতেছে দেখেন তো, রিভিউ। এই রিভিউ মানে হচ্ছে কাউকে কি করা? তিরস্কার করা, ধমক দেওয়া, গালাগালি করা। ঠিক আছে, কাউকে ছোট করা, এই হচ্ছে রিভিউ। তার মানে এটার সাথে আমার কে আসতেছে? ব্রিং টু বুক, রিভিউ।
অনেকে আবার ব্রিং দ্য মানে ব্রিং টু না দেখে ব্রিং দ্য বুক দেখবেন, এটা দিয়ে অ্যান্সার লিখে দেবেন। এটি করেন না ভাই, পরীক্ষার হলে ঠান্ডা মাথায় প্রশ্ন পড়বেন, আপনি যত বড় এক্সপার্ট হন না কেন, প্রশ্ন পড়াটা একটা স্মার্টনেস, এটা একটু খেয়াল করবো আমরা। ঠিক আছে, ওকে, সবার হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, পরেরটা আমরা শেষ করি। হ্যাঁ, আবার দেখেন শুদ্ধ বানানটা চলে আসছে। দেখেন 2012 সালের শুদ্ধ বানান কতগুলো আসতেছে। হ্যাঁ, তাহলে কোনটি শুদ্ধ বানান? কমেমোরেট, 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 কমেমোরেট। দেখেন এটা কি হবে, কি হবে বলেন? চটপট, চটপট বানানগুলো এগুলো একদম কমন বানান। এটা কি হবে বলেন? কমেমোরেট, 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 কি হবে বলেন? ঠিক আছে, কমেমোরেট মানে কি? কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণীয় করে রাখা। কোনো ব্যক্তি বা ঘটনাকে, ঠিক আছে, ঘটনাকে কি স্মরণীয় করে রাখা। হ্যাঁ, স্মরণীয় করে রাখা, করে রাখা। ঠিক আছে, এটাকে আমরা বলি কমেমোরেট। ঠিক আছে, তাহলে কমেমোরেটে মানে এম হচ্ছে দুইটা। ঠিক আছে, তাহলে খ মে, এম হচ্ছে কয়টা? দুইটা। খমে ম, এখন এম হচ্ছে একটা। তারপর হচ্ছে রেট, আমরা জানি রেট মানে হার, এই যে রেট। ঠিক আছে, কমে ম রেট, তার মানে আমার অ্যান্সারটা কোনটা আসতেছে? সি। ওই তো সবাই লিখতেছেন, যারা পুরোটাই বানান লিখতেছেন তার মানে তারা প্রথম থেকেই মোটামুটি ছিলেন। এবং তাদের আমি বলছি বানান লেখার সময় কখনো অ্যান্সার বি না ডি এটা বলবেন না, টাইপ করে লিখবেন বা কলম কাগজে কলমে লিখবেন। এটা না লিখলে কিন্তু পরীক্ষা হলে গ্যাঞ্জাম করবে, বুঝছি না? সাবাস। তাহলে আমরা পরেরটা চলে যাই। হ্যাঁ, দেখেন নিচে কোন বাক্যটি শুদ্ধ, তার মানে এখানে কারেকশন থেকে আসে। কারেকশন মানে এখানে টেন্সের ব্যবহার থাকতে পারে, এখানে আপনার কি ভার্বের ব্যবহার থাকতে পারে, মানে এই জিনিসগুলি দিয়ে কারেকশন দেখায়। তাহলে এখানে কি বলছে দেখেন, ইট ইজ রেইনিং ফর 3 days, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমরা কি বলি, কোনো সময় ধরে যদি কোনো কাজ হয়, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা যাবত সে পড়ছে, এরকম যখন থাকে তখন আমরা কি বলি? প্রেজেন্ট পারফেক্ট বলি না ভাই? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বলেন তো? সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ বিন অথবা হ্যাভ বিন বা কি হ্যাজ বিন থাকবে। তারপর হচ্ছে আমরা কি বলি? প্লাস ভার্বের সাথে কি বসবে? ভার্ব প্লাস আইএনজি প্লাস আমরা কি বলি? ফর অথবা সিন্স, এটার সাথে আমরা কি বসাই? তারপর এক্সটেনশন, যেটা বসার বসবে। তাহলে দেখেন 3 দিন ধরে বৃষ্টি আছে, ফর তো সবই ঠিক আছে ভাই, ইট ইজ আছে, এটা আমার অ্যান্সার মিলছে না। আবার কি বলছে দেখেন নাম্বার বি, ইউ আর অ্যান হারকিউলিস। তাহলে হারকিউলিসের উচ্চারণ হয়ের মতো, মানে এটা কি আমার হচ্ছে এটাকে কি বলা হয়? কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ হচ্ছে, তাই না? কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ড যেহেতু উচ্চারণ হচ্ছে, এটার আগে তো কখনো এন বসবে না, তাহলে এখানে আমার এন বসানোর কোনো কি অপশন নাই, এটা হবে না। তারপর কি বলছে? হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং। ঠিক আছে, এইটাও আসতেছে, হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং। ঠিক আছে, কাজের মাধ্যমে এগুলো আসে না। উই রাইট ইন ইঙ্ক, আমরা কলম দিয়ে লিখি, রাইটের সাথে ইঙ্কের আগে সবসময় ইন বসে, এটা মাথা রাখবেন। এটার পাশে লেখা টিটিএম, এটা প্রায় পরীক্ষায় আসে, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, কমেমোরেট, ওকে 15C। ঠিক আছে, 15C লিখতেছেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে আসার কথা ছিল ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, হ্যাজ বিন নাই কাটা। ঠিক আছে, তবে ইউ আর এন এটা আসবে না, উই রাইট ইন ইঙ্ক। ঠিক আছে, এটা মাথায় রাখবো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমি চেঞ্জ করছি, পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনে কি বলছে দেখেন, ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম at your own mistake। কি বলছে দেখেন, ইউ শুডন্ট ব্লাশ ড্যাশ শেম at your own mistake। এখানে কি বলছে? অ্যাট হবে, অন হবে, আপন হবে না উইথ হবে? এটা একটু করেন ঝটপট, ঝটপট। ইন নর্মাল লেখা, এগুলার মোটার চিকন করার কিছু না। হ্যাঁ, নর্মাল লেখা। এটা কি হবে বলেন? এটা কি হবে বলেন? তাহলে এখানে কি বলতেছে দেখেন, ইউ শুড নট ব্লাশ। ঠিক আছে, আচ্ছা, এখানে কি বলছে? ব্লাশ। খেয়াল করি, ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম এট ইউর ওন মিস্টেক, মানে তোমার এরকম হচ্ছে এমন ভাবে মিস্টেক করা উচিত না, তোমার নিজের কারণে এমন ভাবে ভুল করা উচিত না যেটার জন্য তুমি লজ্জায় লাল হয়ে যাবে। আমরা বলি না লজ্জায় লাল হয়ে যাওয়া, ভুল হইলে লজ্জায় লাল হয়ে যাওয়া। তাহলে এটার সাথে কি বসবে? লজ্জায় লাল হয়ে যাওয়া। এটার সাথে কি বসবে? এটার সাথে কি বসে? সব সময় মাথা রাখবেন,
হ্যাঁ, এটা কিন্তু আমরা রেগুলার ইউজ করি, এটা কি আমরা রেগুলার ইউজ করি, ঠিক আছে, রেগুলার ইউজ করি এখানে ব্লাশ, ঠিক আছে, ব্লাশের সাথে উইথ বসে, ব্লাশ উইথ মানে কি লজ্জায়, লজ্জায় কি মুখ লাল হয়ে যাওয়া, লজ্জায়, ঠিক আছে, লজ্জায় মানে কি আসবে, লজ্জায়, লেখেন লজ্জায় মুখ, লজ্জায় মুখ লাল হয়ে যাওয়া, ঠিক আছে, লাল হয়ে যাওয়া, এটাকে আমরা কি বলি, ব্লাশ উইথ। তাহলে এখানে কি বলছে, এই যে উইথ আছে, এখানে অ্যান্সার আসবে উইথ। আপন, এখানে অনেকে আপন লিখছেন, এখানে কিন্তু অনেকে ভুল করছেন ব্লাশ অন, হ্যাঁ, এই ভুলগুলো আমাদের একটু সংশোধন করতে হবে, দু একটা মাঝে মাঝে দেখেন এগুলো চলে আসে। তারপরে এখানেও আমরা প্রেপোজিশন ব্যবহার, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ব্যবহারটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, কত আসে দেখেন, ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম, তারপরে ইউ শুডন্ট ব্লাশ উইথ শেম এট ইওর ওন মিস্টেক, ঠিক আছে, যেমন কোনো কিছু করো না যেটার কারণে তোমার নিজের ভুলের কারণে তোমার পুরো মুখটা কি হয়ে যায়, লজ্জায় লাল হয়ে যায়, বুঝতে পারছেন, ব্লাশ উইথ, হ্যাঁ, ওকে। এই মুহূর্তে কাদের কাদের এরকম লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে একটু বলেন তো, পড়াশোনা করলে অনেকে নাকি লজ্জা পান। দেখেন থ্রো কোল্ড ওয়াটার অন এর অর্থ কি, থ্রো কোল্ড ওয়াটার অন এর অর্থ কি, দেখেন কি টাইপের ফ্রেজ গুলি দিচ্ছে, দেখছেন, থ্রো কোল্ড ওয়াটার অন এটার অর্থ কি, ঠিক আছে, এটার অর্থ কি, এটার অর্থ কি, থ্রো কোল্ড ওয়াটার এটার অর্থ কি, এটার বাংলা অর্থ কিন্তু হচ্ছে কাউকে নিরুৎসাহিত করা, নিরুৎসাহিত, ঠিক আছে, নিরুৎসাহিত করা, ঠিক আছে, নিরুৎসাহিত করা, থ্রো কোল্ড ওয়াটার অন। এখন দেখেন অ্যান্সারটা কি আসবে, দেখছেন আমি আমার, ওকে, এখানে দেখেন নিরুৎসাহিত করা, আমাদের এরকম ম্যাক্সিমাম মানুষের হচ্ছে কাজই হচ্ছে মানুষকে কি করে, যে সামনে আগাবে বা কোনো ব্যবসা করতে যাবে বা কোনো সুন্দর কাজের উদ্যোগ নিতে যাবে, সাথে সাথে আমরা কি করি, ভাই এটা করিস না, এটা খুব পেইন, ভাই এটা করিস না, এটা ইয়া করে, যে লোকটা আগাবে তাকে আমরা টেনে ধরতেছে, নিরুৎসাহিত করে, এটা আমাদের কি স্বভাবগত অভ্যাস, ঠিক আছে, তো এটাকে বলা হয় থ্রো কোল্ড ওয়াটার অন, নতুনরা যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে, তাই না, নিরুৎসাহী করলে চলবে না, এটাকে বলা হয় নিরুৎসাহিত করা। তাই এনে কি বলছে, না নাম তো এখানে আসতেছে না, কারণ আইস ওয়াটার, এনে কি ঠান্ডা পানির কথা বলতেছে, বরফ পানির কথা বলতেছে, এরকম না। তারপর কি বলছে, থ্রোইং কোল্ড ওয়াটার, যে ঠান্ডা পানি কি করে নিক্ষেপ করে, এরকম কোনো কিছু বলছে এখানে, এখানে কোনো কিছু বলে নাই, তার মানে এটার অ্যান্সার হচ্ছে না, এটা হচ্ছে ড্যাম দ্য স্পিড, ড্যাম আমরা বলি না, ড্যাম মানে শেষ করে দেওয়া, ঠিক আছে, দ্য স্পিড, স্পিডটাকে নষ্ট করে ফেলা, ড্যাম ড্যাম করে ফেলা, তার মানে কি, এটাই তো আমার এটার সাথে এটা মিলছে না, নিরুৎসাহিত করা, তাহলে অ্যান্সার আসবে কি, আমার অ্যান্সার উঠবে নাম্বার এ, ড্যাম দ্য স্পিড, বুঝতে পারছে, এটা কি বলা হয়, থ্রো কোল্ড ওয়াটার অন, লাস্ট আবার কি আছে, অন, এটার মাথা রেখেন, ঠিক আছে, ওকে। তাহলে পরেরটা চলে যাচ্ছে, দেখেন পরেরটা কি বলছে, বাই অল মিনস, এটা দ্বারা কি বোঝায়, বাই অল মিনস, এটার পাশে লেখেন হচ্ছে এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, দেখেন বাই অল মিনস এর অর্থ হচ্ছে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, বাই অল মিনস, বাই অল মিনস এটা দ্বারা কি বোঝাচ্ছে, মিনিংফুল, আনসার্টেনলি, মানে মিনিংফুল মানে হচ্ছে অর্থপূর্ণ, আনসার্টেন মানে কি, মানে এটাকে কি বলা হয়, নির্দিষ্ট করা অর্থে না, নিশ্চিত ভাবে না, অনিশ্চিত, সার্টেনলি মানে হচ্ছে কি নিশ্চিত, নিশ্চিত ভাবে, মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন, ঠিক আছে, তাহলে এটা অর্থবোধক, এটা অর্থহীন। তাহলে এখানে কি বলছে, বাই অল মিনস, বাই অল মিনস মানে কি জানেন, এই যে আপনারা জানেন না হঠাৎ করে 9:30টার সময় কি হইলো, যে ফেসবুক লাইভ ক্লাস শুরু হয়ে গেল, ঠিক আছে, এরকম, হ্যাঁ, বাই অল মিনস, হ্যাঁ, বাট আপনারা জানেন, আমরা তো জানি যে এটা শুরু করবো আমরা, ঠিক আছে, এটাকে কি বলা হয়, যে নিশ্চিত, যে হ্যাঁ নিশ্চিত আপনাদের এটা এত তারিখে পরীক্ষা হবে, নিশ্চিত আপনাকে এটা করতে হবে, তার মানে এটাকে কি বলা হয়, সার্টেনলি, এটাকে কি বলা হয়, সার্টেনলি, এটাকে কি বলা হয়, সার্টেনলি, অবশ্যই, বাই অল মিনস মানে কি নিশ্চিত, মানে অবশ্যই, ওকে, অবশ্যই, ঠিক আছে, ওকে, নিশ্চিত ভাবে, হ্যাঁ। তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছে, পরেরটা কি বলতেছে দেখেন তো, দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ, ভার্টিক্যাল, আমরা সবসময় দুইটা শব্দ কিন্তু ইউজ করি, তাই না, একটা ভার্টিক্যাল আর একটা কি হরিজন্টাল, হরিজন্টাল, এই দুইটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করি, ঠিক আছে, ভার্টিক্যাল মানে কি আর হরিজন্টাল মানে কি, মাঝে মধ্যে দেখবেন ক্লাসে আমি লেখানোর সময় বলি যে খাতাটা হরিজন্টাল করেন, খাতা তো আপনারা এইভাবে লেখান, হরিজন্টাল মানে এখন এটা কি এরকম ব্যাখ্যা করে লেখা,
তাই না? আর হরিজন্টাল তার মানে ভার্টিক্যাল মানে কি খাড়া। এখানে কি বলছে সিনোনিম অফ দা ভার্টিক্যাল, তার মানে সোজাসুজি থাকবে, আর হরিজন্টাল মানে কি বাঁকা থাকবে। এটা স্যার কি হবে বলেন তো? জি স্যার এটা ভুল করছিস। ওকে, ভুল না করলে মনে থাকে না। হ্যাঁ, তাহলে এটা কি আসবে? ভার্টিক্যাল তাহলে কি সোজা মানে খাড়া, হরিজন্টাল মানে কি অনুভূমিক। হ্যাঁ, তার মানে কি হরিজন্টাল বলতে আমরা কি বুঝি? অনুভূমিক। ঠিক আছে, অনুভূমিক। হ্যাঁ, অনুভূমিক বুঝি। ঠিক আছে, তারপরে এখানে আবার কি বলছে? প্রন। আর এটা হচ্ছে ইনক্লিনড। ঠিক আছে, ইনক্লিন দ্বারা আমরা কি বুঝি? প্রন দ্বারা কি বুঝি? ইরেক্ট দ্বারা। এই তিনটা থেকে একটা অ্যান্সার আছে, বলেন। ওটা বিপরীত এটা তো, তাহলে এটা অ্যান্সার হবে না, তাই লিখে দিস। ওগুলি মিনিংটা কি হবে? ঠিক আছে, এটা মিনিংটা কি হবে তাহলে? এই প্রনের হচ্ছে উপর, প্রন মানে কি উপরে থাকা। হ্যাঁ, তারপর ইনক্লিন মানে হচ্ছে বাঁকা, ইনক্লিন মানে কি বাঁকা। এখন আমাকে বলছে ভার্টিক্যাল সিনোনিম। ভার্টিক্যাল মানে কি বলছিলাম বলেন তো? ভার্টিক্যাল দ্বারা কি বলছি? খাড়া, একদম সোজা যেটাকে আমরা বলি। হ্যাঁ, খাড়া। ঠিক আছে, তাহলে এটা কি মানে বানানটা খাড়া। তাহলে এটার সাথে আমার কি, যেহেতু আমার এখানে দেখেন আনুভূমিক লম্বালম্বি এরকম, এটা নাই। উপর মানে একদম উপরে থাকে, এটা হবে না। বাঁকা মানে বাঁকা, তার মানে ইরেক্ট মানে হচ্ছে কি খাড়া। ইরেক্ট মানেও কি খাড়া। তাহলে আমার যেহেতু সিনোনিম বলছে, অ্যান্সার ডি। এটা অনেকে জানতেন না, আজকে জেনে নিয়েন। ঠিক আছে, একদম প্রত্যেকটা মিনিং এগুলো খুবই ইম্পর্টেন্ট। একসাথে কনভারসেশন করার সময় কিন্তু এগুলো আমাদের লাগে, যে জিনিসটা হরিজন্টাল পর্যায়ে রাখো। এই আপনার এটা প্রন করে রাখেন, মানে উপর করে রাখেন। এই আপনার এটা এত ইনক্লিন কেন, মানে কি বাঁকা কেন? বাপরে এই জিনিসটা একটু বাঁকা করে থাকে। ঠিক আছে, আর এটা কি ইরেক্ট। ইরেক্ট মানে কি খাড়া হয়ে থাকে, মানে এই যে ভার্টিক্যাল। বুঝতে পারছে? ওকে, নতুন নতুন অনেক কিছুই শিখা যাচ্ছে, তাই না? তারপরে এখানে কি বলছে দেখেন, অ্যান্টোনিম দ্য ওয়ার্ড। অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ, একটু খেয়াল করবো। ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে কি কাল্পনিক। ফ্যান্টাসি মানে কি কাল্পনিক, তার মানে কি বিপরীত শব্দ যেহেতু বলছে, তার মানে আমার কাল্পনিক না, আমার সত্য জিনিসটা থাকতে হবে। কোন আমি আপনি কাল্পনিক কোনো কিছু চিন্তা করতে পারবো না। আমাকে এখানে কি থাকতে হবে? একটা ট্রুথ থাকতে হবে, সত্য থাকতে হবে। তো ইলিউশন, ইলিউশন মানে হচ্ছে একটা হতভম্ব হয়ে যাওয়া, চোখের সামনে কিছু একটা দেখা সরে যাওয়া, এরকম একটা কথা। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, তার মানে এটা কাল্পনিক, এটা হবে না। ক্রেডিট, ক্রেডিট দ্বারা আসলে এখানে কিছু বোঝাচ্ছে না। আসে কি ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি প্রকৃত অর্থে, তাই না? প্রকৃত অর্থে আমরা বলি না, প্রকৃত অর্থে, সেটা হচ্ছে আমার ফ্যাক্ট। তার মানে কাল্পনিকের বিপরীত শব্দ কি? এটা কাল্পনিক, যেটা আমরা আন্দাজ করতেছি। আর প্রকৃতপক্ষে মানে কি রিয়েলিটি। তাহলে এটা আমার কি আসতেছে? ফ্যাক্ট। তাহলে এটা আমার কি আসতেছে? ফ্যাক্ট। ওকে, তাহলে এটা আমার কি আসতেছে? ফ্যাক্ট। এই সবাই বুঝতে পারতেছে? সবাই বুঝতে পারছে? পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে? পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে? সবাই পারবো ইনশাল্লাহ? তার মানে দেখেন এখানে যে কোশ্চেন গুলি আসছে, যেভাবে আসছে একটু খেয়াল করি আমরা। যে কোশ্চেন গুলি আসছে প্রত্যেকটা তাহলে কোথা থেকে আসতেছে? আমার এখানে প্রেপোজিশনের উপরে খুব ভালো মতো একটা কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। কিসের উপরে? আমার হচ্ছে এখানে প্রেপোজিশনের উপরে ভালো একটা গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কিসের উপর গুরুত্ব দিতে হচ্ছে? একটা প্রেপোজিশনের উপর গুরুত্ব দিতে হচ্ছে। তারপর আমার কিসের উপর গুরুত্ব দিতে হচ্ছে? ভয়েস চেঞ্জের উপরে। তারপর আমার কি ন্যারেশনের উপরে, তাই না? ন্যারেশনের উপরে। তারপর কি আমার ফ্রেজ, তারপর আমার কি প্রভাব। এইগুলি থেকে কোশ্চেন আসবে। এই মুখস্থ বিদ্যার জিনিসগুলি, মানে যে ফ্রেজ বলেন, প্রভাব বলেন, প্রেপোজিশন বলেন। প্রেপোজিশন তো দুই রকম, এটা নরমাল আর এটা কি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এই জিনিসগুলো আমাকে কি করতে হবে? দেখেন কোশ্চেন সেটআপ ওনারা কিভাবে করতেছে, আপনাদের প্রধান শিক্ষক বলেন বা সহকারী শিক্ষক বলেন, এইভাবে সেট করতেছে। এই সেটটা বোঝাটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আপনাকে তিনটা চারটা, দুইটা তিনটা চারটা সিনোনিম অ্যান্টোনিম দিচ্ছে তারা। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম দিচ্ছে। আর যেহেতু এখন আপডেট অনেক কিছু আসতেছে, মাঝখানে অবশ্যই আপনার কি ঢুকবে? লিটারেচার ঢুকবে, সাহিত্য ঢুকবে। ঠিক আছে, এই সবাই বুঝতে পারছে কিনা? ক্লাস কেমন লাগলো একটু বলবেন। আর আপনাদের সবার প্রিয় মিস্টার নাসির স্যার চলে আসছেন, কথা বলবেন। সাজেশন দিছেন? আমি একটু কথা বলি স্যার। সেটা হলো স্যার আমাদের লিটারেচার যেহেতু প্রাইমারিতে এখন লিটারেচার আছে, কারণ 25 নম্বর ইংরেজিতে, কিন্তু বাংলায় যেরকম লিটারেচার 10টা আসবে, ইংরেজিতে কিন্তু আগে লিটারেচার এমনি 4-5টা আসতো। এখন লিটারেচার যেহেতু 8 থেকে 10টা আসবে স্যার, একটু লিটারেচার একটু সাজেশন একটু দিয়ে দেন। আচ্ছা, সবার জন্য এটা লিটারেচার সাজেশনটা একটু প্রাইমারি দিয়ে দেয়, কারণ লিটারেচার আপনারা পড়েন না। আপনারা আজীবন অল টাইম দিয়ে খালি ভয়েস, এই খালি মানে প্রিপোজিশন, এই পার্টস অফ স্পিচ, এইগুলো নিয়ে পড়ে থাকেন। ওইদিকে যে আপনার 10টা নম্বর পড়ে আছে, এদিক তো খেয়াল নাই।
এবার যে প্রাইমারিতে 10 নম্বর লিটারেচার দিয়ে রেখেছে, এদিকে আপনাদের কোনো কর্ণপাত নাই। যাই হোক স্যার, একটু লিটারেচার কোন কোন জায়গা থেকে ধরতে পারে একটু দিয়ে দেন। আমি দেখাই দিচ্ছি। স্যার একটু লিখে রাখেন, খাতা লিখে রাখেন, সবাই একটু লিটারেচারটা একটু লিখে রাখেন। পেজটা এই তো এখন আসছে। একটু ওয়েট করেন, দেখতেছে। হ্যাঁ, জোরে একটু নোটটা করে দেন তো। নোটটা করে গেল গেল আমি দিতেছি, আপনি কি করেন? জোরে ভাই একটু নোটটা দিয়ে দাও তো। একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি নোটটা বের করে আপনাদের দিচ্ছি, একটু ওয়েট করেন। আর কথাগুলো অবশ্যই শুনবেন। আর কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আপনাদের, যে লিটারেচারের যে সাজেশনটা, এখন সাজেশন মূলক ক্লাসটা আমরা নিচ্ছি, ঠিক আছে আর কি। এখন সাজেশনটা একটু দেখেন, এগুলো টুকটাক করে পড়বেন, কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন। হ্যাঁ, একটু দেখেন, কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, এটা একটু দেখেন। হ্যাঁ, ওকে। চলে আসছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। একটু দেখেন যে সাজেশন। হ্যাঁ, সাজেশনস, ঠিক আছে। তাহলে এই সাজেশনস, হ্যাঁ, ব্র্যাকেটে লিখে দিলাম লিটারেচার। হ্যাঁ, তাহলে এই সাজেশনের জন্য আমাকে প্রথমে কি করতে হবে, একটু ভালো মতো কথাগুলো শুনে। প্রথমে যেটা করতে হবে, আমার 10 to 46 বিসিএস এর যত কোশ্চেন গুলি আছে, ঠিক আছে, এটা অবশ্যই আপনাকে কি প্রশ্ন উত্তর ব্যাখ্যা করা দরকার নেই, খালি প্রশ্ন উত্তর এটা পড়বে, ঠিক আছে। সবার কাছে বইগুলি আছে, জব সলিউশন বই আছে বা বিভিন্ন কোম্পানির বইগুলি আছে, যেখানে 10 থেকে 46 বিসিএস এর প্রশ্নগুলি সুন্দর মতো রিঅ্যারেঞ্জ করা। তাহলে এখান থেকে আমরা কি করব, নাম্বার 1 যে এই প্রিভিয়াস কোশ্চেন গুলি অবশ্যই পড়বো। প্রিভিয়াস কোশ্চেনের বস হইতে হবে, মাস্টার হইতে হবে, এটা মাথায় রাখবো, নাম্বার 1। নাম্বার 2, এরপরে যদি আপনারা গুরুত্বপূর্ণ কোনো যদি রাইটার পড়তে চান, মানে অবশ্যই পড়তে হবে তাদের ডিটেলসটা যেটা আছে, 1 মাস 2 মাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এখন কোটা একদমই কমে যাচ্ছে। তার মানে কি আপনার পুরো স্টুডেন্ট গুলি চান্স পাবে। হ্যাঁ, তাহলে এখানে কে আসতেছে, উইলিয়াম শেক্সপিয়ার আসতেছে, শেক্সপিয়ার পড়তে হবে। তারপর শেক্সপিয়ারের সাথে সাথে আমাকে কাকে পড়তে হবে, এখানে পড়তে হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কাকে পড়তে হবে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। তারপর আপনাকে পড়তে হবে স্যামুয়েল টেইলর কলেরিজকে। হ্যাঁ, এসটি কলেরিজ, ঠিক আছে, এসটি কলেরিজ। আপনাকে পড়তে হবে পিবি শেলিকে নিয়ে, রেগুলার তাকে নিয়ে প্রত্যেকে, এটা ওনাকে ছাড়া কখনো কোশ্চেনই হয় না, বুঝতে পারছেন। শেক্সপিয়ার এবং পিবি শেলি রেগুলার কোশ্চেন আসতেছে। তারপর আপনাকে পড়তে হবে লর্ড বায়রন। কাকে নিয়ে পড়তে হবে, লর্ড বায়রন। তারপর আপনাকে কাকে নিয়ে পড়তে হবে, জন কিটস। এই কয়টা হচ্ছে একটা প্যাকেজ। এখান থেকেই হচ্ছে আপনি যদি এই কয়জনের ঠিক মতো পড়েন, এখান থেকে 2 থেকে 3 মার্কস আছে। এটা একটা প্যাকেজ, আমি ওই প্যাকেজ গুলি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর আরেকটা প্যাকেজ দেখেন, 1 2 3 করে দিচ্ছে। একটা হচ্ছে আপনার লর্ড আলফ্রেড টেনিসন, ঠিক আছে, ওনারা হচ্ছে ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি। হ্যাঁ, ওনাদের নিয়ে আসে। নাম্বার 2 রবার্ট ব্রাউনিং। নাম্বার 2 কে, রবার্ট ব্রাউনিং। নাম্বার 3 চার্লস ডিকেন্স। এটা হচ্ছে একটা প্যাকেজ, এখান থেকে 1 থেকে 2 মার্কস কমন পাবে। প্যাকেজ বুঝেন, এগুলো একটু ভালো মতো দেখেন কিভাবে স্যার দিচ্ছে, এগুলি প্যাকেজ, এগুলি থেকে এইভাবে করে মার্কস গুলো আসে, একটু খেয়াল করবো আমরা, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আবার একটা প্যাকেজ দিচ্ছি, একটু খেয়াল করি, যে আপনার হচ্ছে আলেকজান্ডার পপ। কে, আলেকজান্ডার পপ, যাকে মক হিরো পয়েন্ট বলা হয়, তাই না। তারপর এখানে দেখেন যে জনাথন সুইফট, ঠিক আছে, ফেমাস স্যাটাইরিস্ট ইন ইংলিশ লিটারেচার, ঠিক আছে। তারপর দেখেন জন ড্রাইডেন। তাহলে দেখেন এই 3টা হচ্ছে একটা প্যাকেজ, কি একটা প্যাকেজ। তারপর এখানে দেখেন
আরেকটা দেখেন জেবি শো, যাকে আমরা সম্পূর্ণ বলি জর্জ বার্নার্ড শো, ঠিক আছে, মডার্ন যুগের রাইটার জেবি শো, এটা খেয়াল রাখবো, ঠিক আছে। এই জেবি শো থেকে হচ্ছে আপনার একটা প্যাকেজ, এখান থেকে 1 মার্কস আসে, ঠিক আছে। এই যে প্রথমে দেখেন 2 থেকে 3 মার্কস এখানে আসতেছে, এখানে আসতেছে 1 থেকে 2 মার্কস, তারপর এখানে আসতেছে কত, এখানেও আসতেছে 1 থেকে 2 মার্কস, আর এখানে আসতেছে কি জেবি শো থেকে 1 মার্কস। আপনি অনেকে লিটারেচার দেখলে যেহেতু ভয় পান, এই কয়টা মানে প্রিভিয়াস কোশ্চেন প্লাস এই কয়জন রাইটার খুঁজে খুঁজে বের করে আগে পড়ে ফেলবেন, নতুন রাইটার পরে আগে এগুলো হচ্ছে আপনার মেইন জিনিসটাকে হারানো যাবে না, বুঝতে পারছেন স্যার? আপনি কথা বলতে পারেন। আচ্ছা, স্যারের ক্লাস কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। স্যারের ক্লাস কেমন লাগলো, আর পেইড বেজে স্যার যে নিয়মিত ক্লাস নিচ্ছে আপনাদের, পেইড বেজে ক্লাসগুলো কেমন হয়। আর 47তম বিসিএস পরীক্ষা যেহেতু সামনে, স্যার এরপর আবার 47তম বিসিএস পরীক্ষা একটা সাজেশন লিখে দিব, আমরা আপনাদের গ্রুপে পোস্ট দিয়ে দেবো। ওকে স্যার, আপনি একটু লিটারেচার এবং ব্যাকরণের উপরে যে কোথা থেকে 47তম বিসিএস ধরতে পারে, এটা আমার একটা হ্যান্ডনোট দিয়ে দিয়েন, আমি আবার স্টুডেন্টদের দিয়ে দেবো। ওকে স্যার। আচ্ছা যাই হোক, আজকে আপনাদের যে 2টা নাম আমরা ঘোষণা করবো, তার আগে বলেন স্যারের ক্লাসটা কেমন লাগলো এটা বলেন। স্যার লিটারেচার যত পড়ি ততই ভুলি। এই লিজা কেন ভুলো, এত ভোলা যাবে না তো, লিটারেচার তত ভোলা যাবে না। আর বিসিএস পরীক্ষার জন্য আপনারা শুধু কেরিয়ার প্লাস বাংলা বইটা পড়েন, আর কিছুই লাগবে না। কেরিয়ার প্লাস বাংলা নতুন বইটা আসতেছে, তো একটু লেখা দেয়। এই কথাগুলো আমরা সবসময় বলি যে কোনো চাকরি পরীক্ষা আপনি প্রস্তুতি নিতে যান, আপনার 10 থেকে 46তম, একদম এখন তো 48তম বলা যায়, 48তম বিসিএস পরীক্ষা বিগত সমস্ত প্রশ্ন আপনাকে পড়তে হবে, কারণ বিসিএস পরীক্ষার প্রশ্ন কিন্তু সকল চাকরি পরীক্ষা ধরে, ঠিক আছে। এরা এই যে স্যার বসে উইলিয়াম ওয়াটসন, শেক্সপিয়ার, এস টি কলরিজ, পিবি শেলি, লর্ড বায়রন, জন কিটস, অনেক কিছু, লর্ড আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, চার্লস ডিকেন্স, আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, জন ড্রাইডেন এবং জিবি শাহ। এই যে রাইটার গুলো বলছে, এই রাইটার গুলো কিন্তু আমি দেখেছি বিসিএস এ খুবই কাজে লাগে। এটা বিসিএস এর জন্য রেখে রাখেন যে এই কবি সাহিত্যিক কয়জন, এগুলো কিন্তু বিসিএস এও আসেন। আপনি বিসিএস পরীক্ষায় লিটারেচারে যে নম্বরগুলো দরকার সেগুলো কিন্তু এখান থেকে আসবে, এবং আপনি যে কোনো প্রাইমারি পরীক্ষা বলেন, যে কোনো চাকরি পরীক্ষা বলেন, এখান থেকে এই লিটারেচার গুলো কিন্তু ঘুরে ফিরে আসে। সুতরাং শুধু ব্যাকরণ না, সাহিত্যের দিকে আমাদের একটু নজর দিতে হবে। ওকে, তো স্ক্রিনশটটা নিয়ে রাখেন সবাই, স্ক্রিনশটটা নিয়ে রাখেন সবাই, একটু স্ক্রিনশটটা নিয়ে রাখেন যে নামগুলো, আমি একটু সরে দাঁড়াচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে রাখেন। ওকে ওকে, থ্যাংক ইউ। যারা আমাদের অনলাইন কোর্সে যারা ভর্তি আছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা অফলাইন কোর্সে ভর্তি আছেন অসংখ্য ধন্যবাদ। আগামীকাল যথারীতি ক্লাস হবে। আগামীকাল আমাদের তরিকুল স্যারের ক্লাস এবং ইমন স্যারের ক্লাস, দুইজন ম্যাথমেটিক্সের জাদুকরের ক্লাস কিন্তু আগামীকাল। সুতরাং আগামীকাল কে মিস করবেন, আগামীকাল 3টে হবে আমাদের বিসিএস ব্যাচের ক্লাস। তা যারা 50তম বিসিএস এ যারা ভর্তি আছেন, 50তম বিসিএস নতুন ব্যাচের ক্লাস আগামীকাল শুরু। 50তম বিসিএস প্রিলি, 50তম বিসিএস প্রিলি আগামীকাল কিন্তু বিকেল 3টায় কিন্তু শুরু, বিকেল 3টায়, অফলাইন এবং অফলাইন, অনলাইন অফলাইন উভয় ক্লাস হবে বিকেল 3টায়। এবং আগামীকাল আমাদের যে ক্লাস, আগামীকাল আপনাদের যে প্রাইমারি ব্যাচের ক্লাস, আমাদের কিন্তু স্টুডিও 2টা, তাই আগামীকাল প্রাইমারি ব্যাচের ক্লাস, প্রাইমারি আইসিইউ ব্যাচের ক্লাস হবে সকাল 10টা, এরপর সন্ধ্যা 7টা এবং রাত 9টা, আগামীকাল কিন্তু ক্লাস আছে, ঠিক আছে। আগামীকাল 49তম বিসিএস এর ক্লাস, 49তম বিসিএস ব্যাচের ক্লাস সন্ধ্যা 7টায়, ম্যারাথন ব্যাচের ক্লাস সন্ধ্যা 7টা। এরপর দেখেন আগামীকাল আমাদের 10 থেকে 20তম গ্রেড, আগামীকাল 10 থেকে 20তম গ্রেড, এবং আগামীকাল আমাদের নিবন্ধন, যে নতুন নিবন্ধন ব্যাচের ক্লাস, নিবন্ধন এই 2টা ব্যাচের ক্লাস আমাদের সকাল 10টা, এটাও সকাল 10টায় আছে, সন্ধ্যা 7টা আছে, এবং রাত 9টা, অফলাইন প্লাস অনলাইন। ওকে, তো আগামীকাল এই যে ক্লাসগুলো আপনাদের, আগামীকাল আমাদের নতুন ব্যাচে যারা নতুন ব্যাচের সন্ধান করতেছিলেন তাদের বলা, এই টাইমগুলোতে কিন্তু আগামীকাল আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট, যারা অনলাইনে ভর্তি আছেন এবং অফলাইনে ভর্তি আছেন, আগামীকাল এই ক্লাস টাইমটা মনে রাখবেন। আর যথারীতি আপনাদের আমাদের কিন্তু ওয়েবসাইটে ক্লাস হচ্ছে এখন, যেহেতু আপনারা জানেন যে আমাদের ফেসবুক কর্তৃপক্ষ 30 দিন পর অটোমেটিক আপনাদের ক্লাসগুলো ডিলিট করে দিচ্ছে, সুতরাং আমরা ওয়েবসাইটে ক্লাস দিচ্ছি, জুম অ্যাপসে ক্লাস হচ্ছে। এই আপনার ক্লাসগুলো করবেন, যখন খুশি তখন রেকর্ড করতে পারবেন, এবং সবসময় আপনি রেকর্ডটা আপনার সাথে রাখতে পারবেন। ওকে, তো আমাদের 50তম, যারা মনে করেন যে 50তম বিসিএস এ যারা ভর্তির জন্য, 50তম বিসিএস এ যারা ভর্তি হবেন, আমাদের মিরপুর 10 ফলপট্টি, এখানে আপনি চাইলে অফলাইনে ভর্তি হতে পারবেন,
আমাদের অফলাইনে ভর্তি হতে পারে, পুরো 1 বছর মেয়াদি কোর্স, অফলাইন এটা ভর্তি হতে পারবেন অনেক কমে, এখন ডিসকাউন্ট চলতেছে মাত্র 10,000 টাকা। ওকে, আর যাদের আর্থিক সমস্যা আছে আমাদের সরাসরি অফিস এসে যোগাযোগ করবেন, আর্থিক সমস্যাটা আপনাদের দেখবে। আবার এই 50তম বিসিএস যারা অনলাইনে যুক্ত হতে চাচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অনলাইনে যুক্ত হতে চাচ্ছেন, তাদের অনলি 4,000 টাকা নেওয়া আছে। আর সবকিছুর সাথে কিন্তু আমাদের পড়াশোনা করার জন্য যে বইগুলো আছে, আমাদের লেকচার শিট গুলো আছে, হাইলাইটস, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনি ফ্রি পাবেন, কুরিয়ার যোগে লাইব্রেরি ব্যবহারের সুবিধা পাবেন কিন্তু। ওকে, এরপর আপনারা যারা আমাদের প্রাইমারি কোর্সের সাথে যারা যুক্ত হতে চাচ্ছেন, প্রাইমারি নতুন যে ব্যাচ, প্রাইমারি নতুন আইসিইউ যে ব্যাচটা আছে, প্রাইমারি নতুন আইসিইউ ব্যাচটা আছে, প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ যে ব্যাচটা আছে, এই ব্যাচটা আপনারা কিন্তু ইজিলি কিন্তু করতে পারবেন। আর এটা আমরা নিচ্ছি সারা বাংলাদেশের সকল শাখায় মাত্র 6,000 টাকা আমরা ভর্তি নিচ্ছি। আর এটা যদি আপনি অনলাইনে যদি যুক্ত হতে চান আমাদের সাথে, তাহলে মাত্র 1600 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। আর এর সাথে কিন্তু একদম নতুন যে বই, আমাদের প্রাইমারি যে নতুন বই, আপনারা কিন্তু সবাই প্রাইমারি যে একদম শতভাগ কমেন্টের জন্য একদম নতুন বই পাবেন। আপনাদের 3 দিন পরে একদম নতুন আপডেট বইটা পাবেন, একদম সবাই কিন্তু আপডেট নতুন বইটাই পাবেন, টেনশনের কোনো কারণ নেই, একদম নতুন লেকচার শিট গুলো পাবেন। এই জন্য কোনো টাকা পয়সা আলাদা পে করতে হয় না আমাদের। এটা দেখেন, আর যদি মনে করেন স্যার আমাদের বয়স প্রায় শেষ পর্যায়ে, স্যার আমার এই প্রাইমারি এগুলো বিসিএস আমাদের হবে না, আমার শুধু নিবন্ধন একটা দরকার, তাই নিবন্ধন যদি দরকার তাহলে নিবন্ধন ব্যাচটা আপনি ভর্তি হতে পারবেন। এটাও আপনাকে 6,000 টাকায় অফলাইনে ভর্তি হতে পারবেন বাংলাদেশের সকল শাখায়, এবং অনলাইনে করতে গেলে এটা মাত্র 1550 টাকা আপনাকে পে করতে হবে। আর যদি মনে করেন আপনি শর্টকাট, আজকে আপনারা হয়তো একটা নিউজ পড়েছেন, নিউজটা হলো যে কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক যারা চাকরিতে ঢোকে, ছোট্ট একটা চাকরি পরীক্ষা দেয়, এরা ঢুকে তারা কিন্তু এখন ফার্স্ট ক্লাস গেজেটেড হয়ে গেছে। কিভাবে দেখছেন? তারা কিন্তু এখন উপজেলা নির্বাচন অফিসার হয়ে গেছে, দেখছেন? তাদের সবাইকে পদোন্নতি দিয়ে দিয়েছে। তা কিভাবে চলতেছে? তা আপনি মনে করেন একটা সিম্পল একটা চাকরি পরীক্ষা দিয়েছেন, ইন্টারমিডিয়েট পাস দিয়ে কম্পিউটার অপারেটর অফিস সহায়ক, তারাও আজকে এবার নির্বাচন অফিসার, অর্থাৎ তারা আপনার এলাকায় একজন নির্বাচন অফিসারের এবার নির্বাচনের দায়িত্ব পালন করবে, নির্বাচনের একটা থানার তিনি প্রধান থাকবেন। চিন্তা করা যায় তাদের ক্ষমতা কাহাকে বলে। ইন্টারমিডিয়েট পাস করে তারা কি করলো? তারা কম্পিউটার অপারেটর পদে ঢুকেই তারা কি করলো? ডিগ্রি পাস করে তারা কিন্তু এখন উপজেলা নির্বাচন অফিসার হয়ে গেল। তা এই যে দেখেন, এই ছোট ছোট চাকরি দিয়েও কিন্তু বড় চাকরি হওয়া যায়, সেটা হলো 10 থেকে 20তম গ্রেড। আপনারা এই চাকরিটার প্রতি গুরুত্ব দেন না। আপনি জীবনে একটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ হলে অনেক বছর চাকরি করার পরে আপনি কি হতে পারবেন? একজন প্রধান শিক্ষক হতে পারবেন, কিন্তু আপনি কখনো নির্বাচন অফিসার হতে পারবেন না। নির্বাচন অফিসার হতে গেলে আপনাকে বিসিএস দিয়ে তারপর নন কাটার মাধ্যমে আপনাকে ঢুকতে হবে। সুতরাং এই যে 900 নম্বরের লিখিত পরীক্ষা, 200 নম্বরের পিডি পরীক্ষা দিয়ে তারপর একটা বিসিএস এর ভাইবা দিয়া তারপর একটা নির্বাচন অফিসার হওয়া যায়, কিন্তু সেখানে আপনি মাত্র ওই একদিনের একটা ছোট্ট একটা চাকরি পরীক্ষা দিবেন, 1 ঘন্টার ছোট্ট একটা চাকরি পরীক্ষা দিবেন, দিয়ে 10 থেকে 20টার মধ্যে আপনি নির্বাচন অফিসার হয়ে যাবেন, বড় বড় কর্মকর্তা হয়ে যাবেন, কোটি কোটি টাকা কামাবেন। তো 10 থেকে 20তম গ্রেডের চাকরিটা আপনারা অনেকেই এটা অবহেলা করেন। প্রতি শুক্রবার শনিবার এই চাকরি পরীক্ষাটা হয়। ঢাকা শহরে এসে এটা অনেকে পরীক্ষা দেয়, কিন্তু দেখেন এখন কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক এইটার প্রস্তুতি নেন। আমি যেটা মনে করি যে আপনারা এই 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নেন, ফার্স্ট ক্লাস চাকরি পাবেন, সবচেয়ে ফার্স্ট ক্লাস চাকরি পাবেন। মনে থাকবে, দেখবেন যে ডাইরেক্ট চাকরি পাবেন এখানে 10 থেকে 20তম গ্রেডের। এটা খুব কম সময়ের ভিতরে একটা চাকরি যাদের দরকার তারা এই চাকরিটা নেবেন। এই চাকরি কিন্তু এখন নিবন্ধনের চেয়েও হিট, এই চাকরি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের চেয়েও হিট চাকরি হলো এখন 10 থেকে 20তম গ্রেডের। ঠিক আছে, সরাসরি পদোন্নতির মাধ্যমে একদম নবম গ্রেডে দিয়ে দিবে। 14তম গ্রেডে ঢুকবেন, এক ধাক্কা আপনাকে নবম গ্রেডে নিয়ে যাবে। তা সেটা এইটা যদি আপনি কোর্সটা করেন, এক্ষেত্রে আপনার অফলাইনে আমাদের মিরপুর 10 শাখায় মাত্র 6,200 টাকা ভর্তি হতে পারবেন। আর অনলাইনে যদি এটা করেন তাহলে অবশ্যই আপনি 1550 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর এর জন্য যে বই আছে আমাদের, একদম পড়াশোনা করার জন্য যে বই আছে, বই একদম কিন্তু এগুলো ফ্রি পাবেন, একদম ফ্রি। এর জন্য কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না। মন থাকবে। চিন্তা করা যায় আপনি নবম গ্রেডের চাকরিতে, মানে 14তম গ্রেডের চাকরিতে ঢুকে আপনি নবম গ্রেড পেয়ে যাইতেছেন। চিন্তা করা যায় আপনি একজন প্রধান শিক্ষক নিয়োগ তাহলে 11তম গ্রেড এবার বর্তমানে, আর তারা পাই যেতে উপজেলা নির্বাচন অফিসার। এটাকে ভাবা যায় যেখানে বিশেষ শিক্ষা ক্যাডার তাদের পদোন্নতি নাই তেমন। বিশেষ শিক্ষা ক্যাডাররা কত বছর, 6 বছর 8 বছর ধরে আন্দোলন করে, তারপর তাদের একটা পদোন্নতি হয়। আর আপনি এখানে কম্পিউটার অপারেটর পদে, অফিস সহায়ক পদে ঢুকবেন, আপনি ছিলেন একজন অফিস সহায়ক, কিছুদিন পরে আপনি নির্বাচন অফিসার। চিন্তা করা যায়, তাহলে আপনি এই চাকরি করবেন না ওই চাকরি করবেন? আমি তো মনে করি ওই সব বাদ দিয়ে আপনার এই প্রস্তুতি নেওয়া উচিত। তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে 3 থেকে 4-5 মাস প্রস্তুতি নিয়ে অফিস সহায়ক পদে ঢুকবেন, ঠাস করে আপনার পদোন্নতির মাধ্যমে আপনি হয়ে যাবেন নবম গ্রেড। এর আর কি আছে বলেন? বুঝছেন?
হ্যাঁ, প্রাইমারি পরীক্ষা বিজ্ঞপ্তি এই সপ্তাহে পাবেন, বলে দিলাম। এই আগামীকাল রবিবার থেকে একদম বৃহস্পতিবারের ভিতরেই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার পেয়ে যাবেন। ওকে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার পেয়ে যাবেন। আর মনে রাখবেন যে এই আমাদের কোর্সের সকল কোর্সের সাথে কিন্তু পড়াশোনা করার জন্য একদম বই একদম ফ্রি, বিনামূল্যে, কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না। আর আমাদের হটলাইন নাম্বারগুলো 019015195001, এরকম 020304 একদম 09 পর্যন্ত আমাদের হটলাইন নাম্বার আছে। এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি এই নাম্বারে কল করে আপনি ভর্তি হতে পারবেন। ওকে, আর আজকে সর্বোচ্চ শেয়ারকারীর নামটা আমি পেয়ে গেছি, আর সুখী আক্তার। আমি আবার বলে দিচ্ছি, যাদের আর্থিক সমস্যা আছে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকে সর্বোচ্চ শেয়ারকারী সুখী আক্তার, তিনি একটা কেরিয়ার প্লাস বই জিতেছেন এবং সর্বোচ্চ মেনশনকারী ছিল সেতু সরকার। আপনারা আছেন কিনা এখানে? সেতু সরকার এবং সুখী আক্তার। ওকে, মন থাকবে। এখানে দেখেন সুখী আক্তার আর সেতু সরকার আছেন নাকি? আবার আইডি যদি আজকে কেরিয়ার প্লাস বই, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে আমার নাম্বার 01755072190, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন। এক নাম্বারে সুখী আক্তার, আরটা সেতু সরকার, শিশু KSI সুখী, AKTS সুখী আক্তার, আর একজন অ্যাসোসিয়েট সেতু সরকার। ঠিক আছে, এই দুইজন কিন্তু আজকে কেরিয়ার প্লাস বই বিজয়ী। ক্লিয়ার পেয়ে গেলাম? ওকে, আসলে যাদের আর্থিক সমস্যা আছে তারা আমাদের হটলাইন যে নাম্বারগুলো দেয়া আছে এখানে তারা হটলাইন নাম্বার, তারা কি করবেন, তারা কিন্তু ওই যে গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা পূরণ করে দিবেন। যাদের আর্থিক সমস্যা এক্সট্রা, যাদের কোনো একটা আর্থিক সমস্যা থাকে, ভর্তি হতে পারেন না অনেক টাকা পয়সার অভাবে, তারা আমাদের গুগল ফর্মটা পূরণ করে দিবেন। ইনশাল্লাহ আপনি ভর্তির ব্যবস্থাটা হয়ে যাবে। ইনশাল্লাহ ভর্তির ব্যবস্থা হয়ে যাবে। ওকে 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল ক্লাসে। আল্লাহ হাফেজ।